কনের সাজে বাসর ঘরে বেঘরে ঘুমিয়ে আছে প্রিয়া। দরজার বাহিরে দাঁড়িয়ে অনেক সময় ধরে নক করে চলেছে আকাশ, কিন্তু প্রিয়ার কোনো সাড়া শব্দ না পেয়ে ও আর অনুমতির অপেক্ষা না করে দরজা ঠেলে ভেতরে ঢোকে। ভেতরে এসে প্রিয়াকে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে থাকতে দেখে আকাশ মনে মনে বলে, বাহ, কি কপাল আমার! আজকে আমার বাসর রাত। আর আমার বউ কিনা আমার জন্য অপেক্ষা না করে ঘুমিয়ে আছে। বিয়ে হলো তো হলো, এই শাকচুন্নিটার সাথেই হলো। একে তো সরুর বাড়ির মেয়ে, তার উপরে 2 বছরের সিনিয়র। এখন সব সময় ওর কথা শুনে চলতে হবে আমায়। মন চাচ্ছে ঘুমের ভিতরেই গলা টিপে দেই। এতদিন কত স্বপ্ন দেখেছি, বাসর ঘরে ঢুকে দেখব আমার বউ ঘোমটা দিয়ে বসে আছে। আমি আস্তে আস্তে তার মাথা থেকে ঘুমটা সরাবো। সে লজ্জা পেয়ে লজ্জাবতী মাছের মতো মিইয়ে যাবে। আমি ভালোবেসে তাকে বুকে জড়িয়ে নেব। আর তারপর আর তারপর মোরগের ডাকে আপনার ঘুমটা, স্বপ্নটা ভেঙে যাবে। এই এখন যেমন আমার কথায় গেল। আপনি জেগে আছেন, আর জেগে জেগে আমার পার্সোনাল কথা শুনছেন। কি করব বলুন, শত্রুর বাড়িতে তো আর নিশ্চিন্তে ঘুমানো যায় না। কখন কোন দিক থেকে হামলা হয় বলা তো যায় না, তাই না? আর পার্সোনাল কথা যদি এমন মাইকের সাউন্ডের মতো জোরে জোরে বলেন তাহলে তো কানে আসবেই। আমার তো আর খেয়ে বসে কাজ নেই আপনার পার্সোনাল কথা লুকিয়ে শুনতে যাব। এই শুনুন, ঘুমন্ত নিরস্ত্র শত্রুর উপর আক্রমণ করার মতো কাপুরুষ না আমরা নই। আমরা সমানে সমানে লড়াই করি। আপনি হলেন মেয়ে মানুষ, আপনার সাথে আর কি লড়ব? আপনাকে আক্রমণ করার কোনো ইচ্ছা আমার নেই। ওইসব ছুঁচো মেরে হাত গন্ধ করা আমাদের ঠিক পোষায় না। আকাশের কথা শুনে টিয়া রেগে যায়, ওকে কিনা ছুঁচো বলে। ও রেগে এক প্রকার লাফ দিয়ে খাট থেকে নেমে আসে। নিচে নেমে ও আকাশের শেরওয়ানি কলার চেপে ধরে, তারপর রাগে চোখে ওর দিকে তাকিয়ে বলে, এই কি বললেন আপনি? আমি ছোচো? আমি মেয়ে, তার মানে আমি দুর্বল, তাই তো? অবশ্যই, তা আবার বলতে। কথাটা বলে আকাশ মিটমিট করে হাসতে থাকে। ওর হাসি দেখে প্রিয়ার গা চলে যায়। ও আকাশের মিডিল স্টাম্প বরাবর একটা লাথি মারে। এহেন আক্রমণের জন্য আকাশ একদমই প্রস্তুত ছিল না। ও চোখ বড় বড় করে প্রিয়ার দিকে তাকিয়ে নিচে বসে পড়ে। ব্যথার অবস্থা খারাপ হয়ে যায়। আকাশের অবস্থা দেখে প্রিয়া জোরে হেসে দেয় আর বলে, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। শত্রু মেয়ে হোক বা ছেলে, তাকে কখনো দুর্বল ভাবা উচিত নয়। বুঝলেন মিস্টার? এক কিকেই তো আপনার অবস্থা বেহাল হয়ে গেছে। হুম, আবার এসেছে আমাকে ছোচো বলতে। না না, শাকচুন্নি না, আমার ভুল হয়েছিল বুঝতে। এ পুরো একটা ডাইনি, শালার ডাইনি। আমার জায়গা মতো কিক মেরে দিল। যদি আমার মেশিনের কিছু হয় তাহলে আমার ফিউচার ওয়াইফের কি হবে? আপনাকে আমি ছাড়বো না, দেখে নেব আপনাকে। হ্যাঁ হ্যাঁ, দেখুন না, ভালো করে দেখুন। আমি আপনার সামনেই দাঁড়িয়ে আছি। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনার ফিউচার ওয়াইফ আর আসবে না। কেন? কারণ আপনি ম্যারিড, আমি আপনার ওয়াইফ। হ্যাঁ, তো তাতে কি হয়েছে? আপনার সাথে আমি সংসার করব নাকি? এমন ডাইনির সাথে সংসার করা যায় নাকি? আমি অন্য কাউকে বিয়ে করে তার সাথে সংসার করব, আর আপনাকে ডিভোর্স দেব। সে আপনি দিতেই পারেন আমাকে ডিভোর্স, তাতে আমার কোনো সমস্যা নেই। তবে যতদিন আমি আপনার বউ হয়ে আছি ততদিনে যদি আর কারোর সাথে ইন্টু পিন্টু করার চিন্তা মাথায় আনেন, তাহলে আপনার মাথা ফাটিয়ে দেব আমি একদম। এইসব পরকিয়া ফরকিয়া কিন্তু আমি খুব ঘৃণা করি। এইসবের চিন্তা ভাবনা করলে আজকে তো শুধু মেশিনে কিক মেরেছি, এরপরে একদম মেশিনটাই কেটে দেব। তুমি যেমন মেয়ে, এমন কাজ তুমি করতেই পারো। তোমাকে আমি বিশ্বাস করি না। আর শোনো, এসব পরকীয়া না কাপুরুষেরা করে। আমি হলাম সুপুরুষ। আমি করলে একেবারে তোমাকে ডিভোর্স দিয়ে তারপর বিয়েই করব। তাই নিশ্চিন্তে থাকতে পারো। আপনার ফ্যামিলিকে আমার চেনা আছে। শত্রুতে আর শুধু শুধু সৃষ্টি হয়নি। 25 বছর আগে যেটা হয়েছে, তারপর আবার আপনাদের বিশ্বাস করতে বলেন কোন মুখে? যাই হোক, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাচ্ছি। আপনার মন চাইলে ঘুমান, নয়তো বসে বসে মশা মারুন। প্রিয়ার কথায় আকাশের রাগ হতে থাকে। এমনিতেই ওর কিকের জন্য আকাশের মিডিল স্টাম্পে প্রচুর ব্যথা হচ্ছে। প্রিয় কথাগুলো বলি আর সময় নষ্ট না করি শুয়ে পড়ে। শোর কিছু সময়ের ভেতরে ও ঘুমিয়ে পড়ে। ওকে শান্তিতে ঘুমাতে দেখে আকাশ মনে মনে বলে, আমাকে ব্যথা দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছ তাই না? তোমার এই আরামের ঘুম
আমি কিভাবে হারাম করি সেটা দেখবে এবার। আকাশ উঠে গিয়ে প্রিয়ার পাশে দাঁড়ায়, তারপর আস্তে আস্তে প্রিয়ার মাথা থেকে কাপড় সরিয়ে প্রিয়ার পেটে নিজের একটা আঙুল বোলাতে থাকে। ঘুমের ভেতরে নিজের পেটে কারো স্পর্শ পেয়ে প্রিয়া নড়ে চড়ে ওঠে। তারপর হুট করেই ওর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলে ও দেখে আকাশ ওর পেটে নিজের আঙুল ঘোরাচ্ছে আর শয়তানি হাসি দিচ্ছে। আকাশ কেমন করতে দেখে প্রিয়া একটু ভয় পেয়ে যায়। মনে মনে ভয় পেলেও ও সেটা প্রকাশ করে না। ও আকাশের হাত সরিয়ে দেয়, তারপর বেশ জোরালো গলায় বলে, এ কি, আপনি এসব কি করছেন? আকাশ বুঝতে পারে প্রিয়া একটু ভয় পেয়েছে। প্রিয়াকে আরো ভয় দেখানোর জন্য বলে, কি আবার করব, আজকে যেটা করা উচিত সেটাই করছি। আজকে আমাদের বাসর রাত, আর তুমি এখন আমার বউ, তাই আমি আমার বউয়ের সাথে বাসর করছি। তুমিই তো বললে যতদিন আমাদের ডিভোর্স না হচ্ছে তুমি আমার বউ। আর আজকে তো নতুন বিয়ে হলো আমাদের, এখন আমি তো আমার বউয়ের সাথে বাসর করবই। আকাশের কথা শুনে প্রিয়া অনেক ভয় পেতে থাকে। ওকে ভয় পেতে দেখে আকাশ মুখ ঘুরিয়ে নিয়ে ঠোঁট টিপে হাসতে থাকে। প্রিয়া ড্রেসিং টেবিলের আয়নায় দেখতে পায় আকাশ ঠোঁট টিপে হাসছে। ও বুঝতে পারে আকাশ এত সময় ধরে অভিনয় করছে শুধু ওকে ভয় দেখানোর জন্য। ও এবার মনে মনে ঠিক করে নেয় আকাশকেও টাইট দেবে। তাই ভয় পাওয়া বাদ দিয়ে ও আকাশের কাছে চলে যায়, একদম সামনে গিয়ে বলে, ওহো, এই ব্যাপার। তো সেটা তুমি আমায় আগে বলবে না? বাসর করতে চাও, সেটা আগে বললে কি আমি আর ঘুমিয়ে পড়তাম? আমি আরো ভাবলাম পারিবারিক শত্রুতার জন্য তুমি আমাদের পার্সোনাল লাইফেও শত্রুতাটা বজায় রাখবে। তুমি যদি বাসর করতে চাও, আমার কোনো প্রবলেম নেই, আমি আরো খুশি হব ব্যাপারটায়। প্রিয়ার মুখে এমন কথা শুনে আকাশ ঘাবড়ে যায়। ও ভেবেছিল প্রিয়া ভয় পাবে, কিন্তু প্রিয়াকে এমন ভয়হীন আচরণ করতে দেখে আকাশ মনে মনে বলে, ব্যাপারটা কি হলো? এই মেয়ে তো প্রথমে বেশ ভয় পাচ্ছিল, এখন তাহলে এসব বলছে কেন? নাকি আমার প্ল্যানে আমাকেই মাত দিতে চাচ্ছে? হুম, ব্যাপারটা একটু ক্রস চেক করে দেখা দরকার। দেখেছো, আমিও তোমার মতো ভেবেছিলাম শত্রুতার জন্য তুমি হয়তো বাসরের জন্য রাজি হবে না, তাই তো লুকিয়ে সবটা করতে চাইছিলাম। তোমার যেহেতু কোনো সমস্যা নেই, তাহলে এসো, আমাকে একটা লিপ কিস দাও। আকাশের কথা শুনে এবার প্রিয়া ভয় পেয়ে যায়। ও মনে মনে ভাবে, ও আবার উল্টো সুরে গান গাইছে কেন? নাকি ক্রস চেক করছে? চান্দু, তুমি তো আমাকে ঘোল খাওয়াতে পারবে না। তুমি যদি চলো ডালে ডালে, তো আমিও চলি পাতায় পাতায়। চৌধুরী বংশের রক্ত আছে আমার শরীরে। দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি। কথাটা মনে মনে বলে প্রিয়া, তারপর আকাশের উদ্দেশ্যে বলে, আমার প্রাণপ্রিয় স্বামী আমার কাছে একটা কিস দাবি করেছে, আর আমি দেব না তা কি হয়? দাঁড়াও, দিচ্ছি। কথাটা বলে প্রিয়া ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে আকাশের দিকে। প্রিয়াকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে আকাশ ভয় পেয়ে যায়। ও শুকনো ঢোক গেলে আকাশের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখা যায়। আকাশকে ভয় পেতে দেখে প্রিয়া খুশি হয়। ও মনে মনে হাসতে থাকে। আকাশকে আরো ভয় দেখাতে প্রিয়া হাসি হাসি মুখ করে চোখ বন্ধ করে নিজের ঠোঁট আকাশের ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। সেটা দেখে আকাশ ভয়ে এক লাফে খাটে বসা থেকে উঠে দাঁড়িয়ে যায় আর বলে, কি করছোটা কি? কেন, তুমি যেটা করতে বললে সেটাই তো করছি। কিস করছি তোমায়। আমি বললেই কি করতে হবে নাকি? তোমার কি লজ্জা নেই নাকি? একটা ছেলে তোমাকে কিস দিতে বলল, আর তুমি দিতে চলে আসছো। ও মা, লজ্জা কেন পাবো? আমি তো বাইরের কাউকে কিস দিচ্ছি না, নিজের বরকে কিস দিচ্ছি। এতে লজ্জা পাওয়ার কি আছে শুনি? এই, আমরা না একে অপরের শত্রু? তুমি তো ভারী বেইমান, নিজের পরিবারের সাথে বেইমানি করছো। বিয়ে হয়ে পারলো না, এখনই তাদের পর বানিয়ে নিজের শত্রুকে কিস করতে চলে আসছো। আমি বেইমান হলে তুমি কি? হ্যাঁ, তুমি তো আমায় বললে তোমাকে কিস করতে। তুমি নিজেই তো প্রথমে আমার কাছে এসেছো, আমাকে ছুঁয়েছো। তাহলে বেইমানি তো প্রথমে তুমিই করেছো। আমি তোমার সাথে পীড়িত করার জন্য এসব করিনি, বুঝলে? আমি এটা করেছি তোমাকে জ্বালাতে, তোমাকে ভয় দেখানোর জন্য। এক্স্যাক্টলি, আমিও এটাই করেছি তোমাকে ভয় দেখাতে। তুমি ভাবলে কিভাবে আমি তোমাকে কিস করব? আমি জানতাম তুমি নাটক করছো, তাই আমিও একটু নাটক করলাম। তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। ভুলে যেও না, আমি চৌধুরী বাড়ির মেয়ে। আমাকে মাত দেওয়া এত সোজা না। চেকমেট ডেয়ার। এবার আমি ঘুমাবো। রাতে যদি আবারও আমাকে জ্বালাতন করো, তাহলে এবার তোমার মিডল স্ট্যাম্প উড়িয়ে দেবো একদম। এবার ঘুমাও, যাও, গুড নাইট।
পরপর দুইবার প্রিয়ার কাছে শায়েস্তা হয়ে আকাশের নিজের উপরে রাগ হতে থাকে। ও নিজের গালে নিজেই একটা চড় মারে। তারপর প্রিয়ার পাশে গিয়ে অন্য পাশে ফিরে শুয়ে বলে, কাজটা কিন্তু ঠিক হলো না। আমার মেয়েটা ওই বাড়িতে একা কি করছে কে জানে। ওই শয়তানগুলো আমার মেয়েটার না কোনো ক্ষতি করে দেয়। এটা ছাড়া আর কোনো উপায়ও তো ছিল না। নিজেদের পরিবারের সম্মান বাঁচাতে মেয়েটাকে ওই খান বাড়ির ছেলের সাথে বিয়ে দিতে হলো। আমার নাতনিটাকে ওরা কিভাবে রেখেছে কে জানে। ওদের কাছে আমাদের পরিবারের কোনো মেয়েই নিরাপদ না। ২৫ বছর আগে আমার মেয়েটার সাথে যেটা হয়েছিল সেটা আমার নাতনির সাথে হোক তা আমি চাই না। ইতিহাস যেন পুনরাবৃত্তি না হয়। তার আগেই আমার নাতনিকে ফিরিয়ে নিয়ে এসো। ওকে এ বাড়িতে নিয়ে এসো। হ্যাঁ মা, একদম ঠিকই বলছে ভাইয়া। আপনি উকিলের সাথে কথা বলুন। যেভাবে হোক আমাদের বাড়ির মেয়েকে ফিরিয়ে আনতে হবে। ওদের বাড়িতে আমাদের মেয়েকে বেশি দিন রাখা যাবে না। যত দ্রুত সম্ভব ওদের ডিভোর্স করিয়ে দিতে হবে। প্রিয়ার বাবা কাকা আর দাদি ছাড়া ওদের ফ্যামিলিতে আর কেউ নেই। ওনারা তিনজন চাচ্ছে খুব তাড়াতাড়ি প্রিয়াকে আকাশের সাথে ডিভোর্স করিয়ে বাড়িতে ফিরিয়ে আনতে। প্রিয়া এ বাড়ির একমাত্র সন্তান। ওর আর কোনো ভাই বোন নেই। ওর জন্মের সময় ওর মা মারা যায়, আর ওর কাকি বিয়ের 2 মাস পরে তার প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। তাই ওর কাকা আর পরে বিয়ে করেনি। ওর কাকির দেহ ধোকা পেয়ে ওর কাকা তারপরে আর কাউকে বিশ্বাস করে উঠতে পারে না। এ বাড়িতে সন্তান বলতে একমাত্র প্রিয়াই, তাই ও সবার খুবই আদরের। ওর বাবা কাকা আর দাদির চোখের মনিও। ওনারা সবাই ওকে একদম নিজেদের জানের চেয়েও বেশি ভালোবাসে। সকালে প্রিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। ঘুম ঘুম চোখে কোনো রকম ব্রাশ করে বাথরুমে রাখা তোয়ালে দিয়ে মুখ মুছে ঘরে আসে। ওকে দেখে আকাশ মিটিমিটি হাসতে থাকে। আকাশকে হাসতে দেখে প্রিয়ার কিছুটা খটকা লাগে, তাও ও সেটাকে তেমন একটা পাত্তা দেয় না। ওদের রুমে বাড়ির কাজের লোক আসে। সে প্রিয়াকে দেখে চিৎকার করে ওঠে আর বলে, ভূত ভূত, ও মা গো, আমারে বাঁচাও, কি কোথায় আসো, আমারে বাঁচাও, ভূত আমারে মেরেই ফেলবে। এই আপনি এসব কি বলছেন? কে ভূত? কিসের ভূত? হ্যাঁ, আপনার সামনে আমি জ্যান্ত একটা মানুষ দাঁড়িয়ে আছি আর আপনি আমায় ভূত বলছেন? আশ্চর্য। প্রিয়ার কথা শুনে আকাশ বিছানা থেকে উঠে এসে ওরার কাজের লোকের সামনে দাঁড়ায়। তারপর বলে, আপনি তো অনেক বড় ভুল করে ফেলেছেন। আপনি ওকে ভূত কেন বললেন? আপনার তোকে শাকচুন্নি ডাইনি বলা উচিত ছিল। এর থেকেও ভয়ানক কিছু থাকলে সেটা ডাকা উচিত ছিল। অনেক বড় মিস্টেক করে ফেললেন আপনি। এই কি বললে তুমি? আমি শাকচুন্নি? আমি ডাইনি? আমাকে দেখে কি ওইসব মনে হয় নাকি? শুধু মনে হবে কি, তোমার কাজ কামও ওইসবের মতো। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। হ্যাঁ, কালকে তুমি বললে আজকে তোমার বাড়িতে কাজের লোক বলছে। তোমরা এভাবে একটা মেয়েকে অপমান করছো, লজ্জা লাগে না? লজ্জা কেন লাগবে? যেটা সত্যি সেটাই তো বলছে ও। আচ্ছা, তোমার বিশ্বাস না হলে তুমি বরং আয়নায় নিজের চেহারাটা দেখো। কেন, আমার চেহারায় কি হয়েছে? হ্যাঁ, সেটা তুমি আয়নায় নিজেকে দেখলেই বুঝতে পারবে। আকাশের কথা মতো প্রিয়া আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিজেকে দেখেও নিজেই ভয় পেয়ে যায়। ওর সারা মুখে কালো কালি মাখানো। ও বুঝতে পারে না এসব কিভাবে হলো। তখনই ওর মনে পড়ে ও সকালে বাথরুমে তোয়ালেতে মুখ মুছেছে। ও এক দৌড়ে বাথরুমে যায়। বাথরুমে গিয়ে যেই তোয়ালেটা দেখতে থাকে ও দেখে যায় পাশ দিয়ে ও মুখ মুছছিল সেই পাশে কালো কালি অনেক। ও বুঝে যায় এটা কার কাজ। ও নিজেকে নিজেই বলে, এটা নিশ্চয়ই ওই বান্দরটার কাজ। শালা আমার মুখে কালি মাখিয়ে দিল। আমার আরো সতর্ক হওয়া উচিত ছিল। ইস, কেন যে তোয়ালেটা দেখে নিলাম না, তাহলে এই দিন দেখতে হতো না। শেষে কিনা কাজের লোক আমায় ভূত বলে। আজকে তুমি হয়তো জিতে গেলে আকাশ খান, কিন্তু এই প্রিয়া চৌধুরী তোমাকে দেখে নিবে। মিলিয়ে নিও। প্রিয়া আবারও ভালো করে মুখ ধুয়ে রুমে আসে। রুমে এসে ও আকাশের দিকে রাগি লুকে তাকিয়ে থাকে। আকাশ একদম ভাবলেশীন ভাবে তাকায়, যেন কিছু হয়নি। এই পিচ্চি, আমার খিদা লেগেছে। তো আমি কি করব? আর তুমি আমায় কি বলে ডাকলে? পিচ্চি বললে কেন? পিচ্চিকে পিচ্চি বলবো না তো আর কি বলবো, বুড়ো ভাম। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। একটা 23 বছরের ছেলেকে তোমার পিচ্চি মনে হয়? তা না, তবে তুমি তো আমার থেকে বয়সে ছোট, তাই আমার কাছে তুমি পিচ্চি। এখন এসব বকবক রাখো, আমার খিদে পেয়েছে। কিছু একটা ব্যবস্থা করো। খিদা লেগেছে? নিচে ডাইনিংয়ে যাও, গিয়ে খাও। তোমাকে আটকিয়েছে কে? তুমি খাবে না? বাবা, সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো? বিয়ে হয়ে পারলো না, এখনই শত্রুর জন্য এত কনসার্ন? কনসার্ন মাই ফুড। এবারের সবাই আমার শত্রু, এমনকি তুমিও। তোমার সাথে তো তাও কিছুটা সময় থেকেছি, অন্যদের সাথে তো থাকিনি। তাই সবার সামনে যেতে কেমন একটা ওয়ার্ড লাগছে। ভয় লাগছে নাকি?
ভয়, তাও এই প্রিয়া চৌধুরী, এসব ভয় ফয় আমার ডিকশনারিতে নেই। তাহলে যাও নিচে। হ্যাঁ, যাচ্ছি। কথাটা বলে প্রিয়া নিচে চলে যায়। ও আজকে একটা টপস জিন্স আর একটা ওড়না পরেছে। সিঁড়ি দিয়ে নামার সময় ওকে দেখে আকাশের মা আর কাকি বলা বলি করে। দেখো দেখো ভাবি, তোমার ছেলের বউয়ের কাণ্ড দেখো, কী সব জিন্স প্যান্ট পরেছে। বাড়ির বউ কোথায় শাড়ি পরবে তা না, ছি ছি ছি, এসব পরে নাকি শ্বশুর কাকা শ্বশুরের সামনে যাবে? লাজ লজ্জা বলতে কিছুই নেই। হ্যাঁ, সেটাই দেখছি। অবশ্য যে বাড়ির মেয়ে, তাতে এর থেকে আর কি বা ভালো শিক্ষা পাবে? এটুকু যে পড়েছে এই তো কপাল। ও বাড়ির মেয়েদের যা সুনাম, ওর ফুফু একটা দিল গলায় দড়ি, কাকি গেল এক ছেলের সাথে পালিয়ে। সে বাড়ির মেয়ে আর কি বা ভালো হবে? আমার ছেলেটার কপাল পুড়েছে, বুঝলি? ওনারা প্রিয়াকে একবার দেখে নিজেদের মতো এসব বকবক করে যাচ্ছিল। প্রিয়া যে কখন এসে ওনাদের পাশে দাঁড়িয়েছে সেটা ওনারা দেখেনি। প্রিয়া সব কথা শুনে খুব রেগে যায়। ও বুকে হাত বেঁধে দাঁড়িয়ে এত সময় সব শুনছিল। এবার বলে, জিন্স টপ কি খারাপ পোশাক? আমি তো উপরে ওড়নাও নিয়েছি, আর এমনভাবে নিয়েছি যাতে করে আবার শরীরের অবয়ব বোঝা না যায়। তাহলে এইসব করার মানে কি? আমাকে দেখুন তো, আমার শরীরের কোনো অংশ বেরিয়ে আছে নাকি? উল্টো আপনারা যে শাড়ি পরেছেন তাতে আপনাদের পেট থেকে কাপড় সরলেই পেট দেখা যাচ্ছে। আর আমার পরিবার সম্বন্ধে কি যেন বলছিলেন? খারাপ পরিবার এমন কিছু, তাই তো? ও বাড়ির মেয়েদের ব্যাড রেকর্ড আছে সেটা তো বলেছিলেন, তাই না? আমার ফুপির মৃত্যুর জন্য যে এই বাড়ির ছেলে দায়ী তা কি আপনারা জানেন না? আপনাদের বাড়ির ছেলের জন্য, তাকে ভালোবাসার জন্য আমার ফুপিকে নিজের জীবন দিতে হয়েছে। আপনাদের বাড়ির ছেলে আমার ফুপিকে ঠকিয়েছিল, তার সাথে প্রতারণা করেছিল। সে আমার ফুপির খুনি। আর একটা কথা শুনুন, আমার কাকিও না ও বাড়ির মেয়ে নয়। ওনার শরীরে চৌধুরী বংশের রক্ত বইছে না। যদি তেমন হতো উনি পালিয়ে যেতেন না। উনি আমার কাকাইকে ঠকিয়েছে, আমার কাকাইয়ের সাথে প্রতারণা করে চলে গেছে। সেটা ওনার সমস্যা, আমাদের পরিবারের না। দেখো গিয়ে, তোমার কাকাইয়ের হয়তো কোনো সমস্যা আছে, তাই তোমার কাকি অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। মুখ সামলে কথা বলুন, একদম মুখ সামলে। আপনি কি বলছেন? কাকে বলছেন? তাকে ভুলে গেছেন? বুদ্ধি শুদ্ধি কি লোপ পেয়েছে আপনার? আমি আপনার মেয়ের বয়সী একটা মেয়ে, তার সামনে আপনি বলছেন আপনার কাকার ফিজিক্যাল সমস্যা আছে? মানে মুখে একটুও বাধে না এসব বলতে। এখন বোঝা যাচ্ছে কোন ফ্যামিলির শিক্ষা আসলে কেমন। আপনাদের বাড়ির ছেলে যেমন আমার ফুপিকে ঠকিয়ে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিল, তেমন আমার কাকিও আমার কাকাকে ঠকিয়ে অন্য ছেলের সাথে সম্পর্কে জড়ায়। এই দুইটা ঘটনায় না তো আমার ফুপির দোষ ছিল, না তো আমার কাকার। তারপরও সবাই ওদের দোষ দিয়ে যায়। আপনারা দুজন এত সময় ধরে আমার পরিবারের নামে অনেক বাজে কথা বলেছেন, আমি সবটা শুনেছি। কিন্তু এরপর থেকে আমি যেন আমার পরিবারের নামে একটাও বাজে কথা না শুনি, তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। এই মেয়ে, মুখে লাগাম দাও একদম। আমরা তোমার বড়, বড়দের কিভাবে সম্মান করতে হয় জানো না? বড়রা যদি সম্মান পাওয়ার মতো কাজ করে তাহলে তো সম্মান করি, কিন্তু আমার মনে হয় না আপনারা সম্মান পাওয়ার যোগ্য। আগে সেই যোগ্যতা অর্জন করুন, তারপর ঠিকই সম্মান করব আপনাদের। ও ভাবি, এ মেয়ের ভাষা দেখেছো? তোমার সাথে কেমন ব্যবহার করছে দেখেছো? আমার ব্যবহার এমনই, যে যেমন আমি তার সাথে তেমন ব্যবহারই করি। বাদ দে ছোট, মেয়েদের শিক্ষা বলেও একটা ব্যাপার থাকে। এই মেয়ে ছোট থেকে সেই শিক্ষাটা পায়নি, এখন আর এসব বলে লাভ নেই। ওকে ওর মতো ছেড়ে দে। এসেছে তো আমাদের অন্ন ধ্বংস করতে, গান্ডে পিণ্ডে গিলতে, সেটা গিলতে দে। এই মেয়ে, এখানে খাবার আছে, গেল আর গিলে বিদায় হও। হ্যাঁ, আমার শিক্ষা খারাপ আর আপনাদের খুব ভালো, তাই তো একজনকে খাওয়া নিয়ে এসব বলছেন। আমি আপনাদের অন্ন ধ্বংস করতে এসেছি কেন? হ্যাঁ, আমার বাবার টাকা পয়সা কি কম আছে যে আমাকে খাওয়াতে পারবে না? আমাকে আপনাদের গান্ডে পিণ্ডে গিলাতে হবে? প্রিয়া না খেয়ে ঘরে চলে আসে। ও চোখ মুখ কালো করে গিয়ে ধপ করে খাটে বসে পড়ে। আকাশ ডিভানে বসে ল্যাপটপে কাজ করছিল। প্রিয়াকে এভাবে বসতে দেখে ও আর চোখে একবার প্রিয়ার দিকে তাকায়, তারপর বলে, কি হলো, খাওয়া শেষ? খাবো না আমি। এই বাড়ির এক ফোঁটা পানিও খাবো না। খাওয়া নিয়ে যেখানে খোঁটা শুনতে হয় সেখানে খাবার আমি খাবো না। আমি আমার বাবাকে কল করে বলবো আমার জন্য খাবার পাঠাতে। আর হ্যাঁ, আরেকটা কথা, এই ব্যাপারটা না আমি সোশ্যাল মিডিয়াতে প্রচার করব। তোমরা যে বাড়ির বউকে খাওয়া নিয়ে খোঁটা দাও সেটা সবাই জানবে এবার। খাওয়ার খোটা আবার কে দিল তোমায়? তোমার মা দিয়েছে, বলেছে আমি নাকি এই বাড়িতে অন্ন ধ্বংস করতে এসেছি, আমি চৌধুরী বাড়ির মেয়ে, অন্ন ধ্বংস করব। আবার বলে গান্ডে পিণ্ডে গিলতে এসেছি। কেন, আমার বাবার কি টাকার অভাব আছে যে তোমাদের অন্ন ধ্বংস করতে তোমাকে বিয়ে করতে হবে?
আর আমি কি তোমাকে ইচ্ছে করে বিয়ে করেছি নাকি? সবাই কেন ভুলে যায় বলো তো? এটা একটা সমঝোতা ছাড়া আর কিছুই না। কোন কুক্ষণে যে সাজেকে ঘুরতে গেছিলাম, না তো ঘুরতে যেতাম আর না তো কেস খেতাম, আর তোমায় বিয়ে করতে হতো। কথাটা বলে আকাশ রুম থেকে বেরিয়ে যায়। আর প্রিয়া বসে বসে সেদিনের ঘটনা ভাবতে থাকে, যে ঘটনার জন্য আজকে ওদের বিয়ে করতে হয়েছে। অতীত। আকাশ শীতের ছুটি কাটাতে ওর বন্ধুদের সাথে সাজেকে ঘুরতে যায়। প্রিয়া ভার্সিটি থেকে সাজেকে যায় পিকনিকে। ওরা একে অপরকে দেখতে পায় না। একই রিসোর্টে ওরা ওঠে। সেদিন রাতে রিসোর্টে ডাকাতের হামলা হয়। ডাকাতরা কয়েকজনকে হোস্টেজ করে নিজেদের সাথে নিয়ে যায়। তার ভিতরে আকাশ আর প্রিয়াও থাকে। রাত হয়, ওরা তখনও একে অপরকে দেখে না। আকাশ আর প্রিয়াকে একই রুমে আটকে রাখা হয়। ওরা দুজনেই অজ্ঞান ছিল। প্রিয়ার মুখে আর আকাশের মুখে মাস্ক ছিল। জ্ঞান ফেরার পরে তাই ওরা একে অপরকে চিনতে পারে না। আকাশ আর প্রিয়া প্ল্যান করে ওইখান থেকে পালিয়ে যায়। একটা জঙ্গলে এসে ওরা নিজেদের লুকিয়ে ফেলে। ডাকাতদলে 2 জন সদস্য ওদের পিছু নেয়, কিন্তু ওরা লুকিয়ে পড়ায় তারা আর ওদের খুঁজে পায় না। ওরা দুজনেই প্রচুর ক্লান্ত থাকায় সেখানেই ঘুমিয়ে পড়ে। ওদের কাছে ফোন ছিল না। চাঁদের আলোয় কোনো রকমে ওরা পথ দেখে পালিয়ে আসে। অন্ধকার থাকায় ওরা তখনও কেউ কারো মুখ দেখেনি। ক্লান্ত শরীর নিয়ে ওরা শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। সকালে ওদের জ্ঞান ফেরে মানুষের চিল্লাপাল্লায়। কিছু ছেলে আর মুরব্বীরা ওদের সামনে দাঁড়িয়েছিল। তাদের দেখে আকাশে প্রিয়া সাহায্য চাইতে যাবে, তার আগেই ওরা দেখে ওদের নিয়ে ওই লোকগুলো উল্টাপাল্টা বলা শুরু করেছে। ওনাদের মাঝখান থেকে গ্রামের মাতব্বর লোকটা বলেন, ছি ছি ছি, এসব আমাদের গ্রামে কি শুরু হলো? এরা দুজন তো আমাদের গ্রামটাকে অপবিত্র করে দিল। রাতের বেলায় আকাম করার জন্য আর কোনো জায়গা পেল না, আমাদের গ্রামেই আসতে হলো। এখন এই অপবিত্রতা কিভাবে ঘুচাবো আমরা? এই তোমরা কারা? আমাদের গ্রামের জঙ্গলে এসে সব আকাম কেন করছো? দেখুন, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমরা কোনো আকাম করিনি। আমাদের ডাকাতরা ধরে নিয়ে গেছিল, আর আমরা সেখান থেকে পালিয়ে এখানে এসেছি। ইয়ার কি করার আর জায়গা পাও না? আমাদের দেখে কি বলদ মনে হয়? এখানে ডাকাতরা যেই ভয়ঙ্কর, তাদের হাত থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি। তোমরা পালিয়ে এসেছো বলবে আর আমরা সেটা বিশ্বাস করে নেব? সত্যি করে বলো, কারা তোমরা, আর এখানে কি করছিলে? মিথ্যে কেন বলতে যাব? আমরা সত্য বলছি। আমরা যেই রিসোর্টে উঠেছিলাম সেখানে ডাক্তাররা হামলা করেছিল। তারপর আমাদের হোস্টেজ করে তাদের সাথে নিয়ে গিয়েছিল। আমরা দুজন অনেক কষ্ট করে ওখান থেকে পালিয়ে এসেছি। রাত হওয়ার আর জঙ্গল চিনতে না পারায় রাতটা ওখানেই কাটিয়েছি। এসব গাল গল্প ফাদা বন্ধ করো, বুঝলে? তোমরা কি জন্য এখানে রাত কাটিয়েছো তা আমরা ভালোই বুঝতে পারছি। নষ্ট ছেলেমেয়ে কোথাকার। মাতব্বরের কথা শুনে প্রিয়া অনেক রেগে যায়। ও নিজের মুখের মাস্ক খুলে ফেলে। ওর চেহারা দেখে আকাশ তো একেবারে শক খেয়ে যায়। ও হা করে প্রিয়ার দিকে তাকিয়ে থাকে। প্রিয়া রেগে মাতব্বরকে বলে, তখন থেকে আপনি আমাদের নামে আজে বাজে কথা বলেই চলেছেন। আপনি কি মনে করেন কি নিজেকে? হ্যাঁ, আপনি চেনেন আমায়? আমার বাবার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আমার বাবার এক কলে আপনার সব মাতব্বরও একদম শেষ হয়ে যাবে, বুঝলেন? চৌধুরী বাড়ির মেয়ে আমি। আমার সাথে লাগতে আসলে তার ফল ভালো হবে না, বুঝলেন? মাস্ক পরা মেয়েটা যে প্রিয়া সেটা আকাশ বুঝতে পারেনি। এখন প্রিয়াকে দেখে ওর অবাকের সীমা কাটে না। নিজেকে ধাতস্থ করে ও মনে মনে বলে, ইয়া আল্লাহ, শেষমেশ কিনা এই ধানি লঙ্কাকে আমার কপালে জোটালে। সারা রাত একটা ড্রিমের ভিতরে ছিলাম যে সিনেমার মতো আমি একটা মেয়েকে উদ্ধার করলাম। এখন আমাদের মাঝে ভাব ভালোবাসা হবে, তা না, এ তো শত্রু বাড়ির মেয়ে। এর সাথে ভাব ভালোবাসা আর কচু গাছে গলায় দড়ি দেওয়া দুইটাই সমান। কথাগুলো মনে মনে বলে আকাশ নিজের মুখের মাস্কটাও খুলে ফেলে। প্রিয়ার রাগ কোনো মতেই কমে না। ও মাতব্বরকে আবারও বলে, আমাকে দেখে কি ওইসব মেয়ে মনে হয় যে জঙ্গলে আকাম কোকাম করে বেড়াবো? ওইসব করার হলে টাকা দিয়ে 5 স্টার হোটেলে রুম বুক করে করব, বুঝলেন? এই আপনি চুপ করে আছেন কেন? আপনি কিছু বলুন। কথাটা বলে প্রিয়া আকাশের দিকে তাকায়। আকাশকে দেখেও নিজেও একটা বড় সড়ো শখ খায়। আপনি? আমারও তো একই প্রশ্ন। আপনি আমার সাথে মানে কিভাবে কি? আল্লাহ একটা বিপদ নিয়ে পারি না আরেকটা বিপদকে আমার ঘাড়ে জুটিয়ে দিয়েছে। এই, আপনার সাহস তো কম না, আমাকে আপদ বলেন। আপনি যদি চৌধুরী বাড়ির মেয়ে হন তো আমিও খান বাড়ির ছেলে, বুঝলেন? আমাকে এত মেনতা ভাববেন না। সে আপনি মেনতা না বদলান তা তো বোঝাই যাচ্ছে। এত সময় ধরে ওই লোকটা যে আজে বাজে কথা বলছে, তখন তো মেনতাই করছিলেন। পারেন শুধু বিলালের মতো মিউ মিউ করতে, ভেজা বেড়াল কোথাকার। তো কি,
প্রথমে আপনার মতো বড়দের সাথে বেয়াদবি করব নাকি? ধানি লঙ্কা কোথাকার। আপনি কিন্তু এই চুপ! সে কখন থেকে দেখছি দুইজনে ঝগড়া করেই যাচ্ছ। এখানে তোমাদের ঝগড়া দেখার জন্য দর্শক হয়ে আসিনি আমরা। আকাশ আর প্রিয়ার ঝগড়া দেখে ওখানে সবাই বিরক্ত হয়ে যায়। মাতব্বর ওদের ঝাড়ি মেরে থামিয়ে দেয়। এবারে প্রিয়াও কিছুটা ভয় পেয়ে চুপ হয়ে যায়। মাতব্বর বলে, যেহেতু তোমরা দুইজন আমাদের গ্রামের জঙ্গলে আকাম করে আমাদের জঙ্গলটাকে অপবিত্র করেছো, তাই তোমাদেরকে শাস্তি পেতে হবে। গায়ের জোরের কথা নাকি? আমরা কিছু করিনি, তাই আমাদের যেতে দিন। সরি, আমাকে যেতে দিন। ওকে চাইলে আপনারা আটকে রাখতে পারেন। অমনি আমাকে ফাঁসানোর চেষ্টা, তাই না? আপনারা আমার কথা শুনুন, আমি কিছু করিনি। আমাকে যেতে দিন, আর ওই ধানি লঙ্কাকে আটকে রাখুন। এই কে ধানি লঙ্কা? হ্যাঁ, আমি ধানি লঙ্কা হলে আপনি একটা। চুপ! একদম চুপ! অতিরিক্ত করছো তোমরা। এবার তোমরা না থামলে আমাকে কঠোর হতে হবে, আর শাস্তি তোমাদের পেতেই হবে। কে শাস্তি দেবে আমাদের? আপনি? আমি এখন এখান থেকে চলে যাব, পারলে আমাকে আটকান। কথাটা বলে প্রিয়া চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তখনই মাতব্বর সহ বাকি কয়েকজন মজার পিছনে লুকিয়ে রাখা ছুরি কাঁচি বের করে। সেটা দেখে আকাশ আর প্রিয়া ভয় পেয়ে যায়। প্রিয়া আকাশের পিছনে গিয়ে লুকায়। ভয়ে ভয়ে আকাশের পিছন থেকে মুখ বের করে বলে, এসব কি? আপনারাও কি ডাকাত নাকি? আমাদের মেরে ফেলবেন নাকি? এসব সরান আর আমাকে যেতে দিন। দেখুন, আপনারা যত টাকা চান আমি দেব, তাও প্লিজ আমাকে যেতে দিন। আমার মতো কিউটি পিউটি একটা মেয়েকে মারতে আপনাদের কি একটুও মায়া লাগবে না? বলুন, আপনাদের যদি মরার হয় তো একে মারুন না। আমি পুলিশে ঝামেলা হ্যান্ডেল করে নিব, তাও প্লিজ আমাকে যেতে দিন। এক পা কবরে চলে গেছে, একটু পরে হয়তো মরে যাবে, তাও মনের শয়তানি গেল না। এই বেঈমান, তুমি বের হও আমার পিছন থেকে। আমার পিছনে লুকিয়ে আমাকেই মারতে বলো, আবার বলো পুলিশি ঝামেলা তুমি সামলে নেবে। বের হও আমার পিছন থেকে। কথায় আছে না, হাতি কাদায় পড়লে পিঁপড়াও লাথি মারে? আমার অবস্থা হয়েছে তেমন। একটু ভয় পেয়ে না হয় তোমার পিছু পিছু লুকিয়েছি, তার জন্য আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছেন? আরে সিচুয়েশন যেমনই হোক, একটু পরে মরি ছাই বাঁচি, তাও তো নিজেদের শত্রুর কথা ভুলতে পারি না, তাই না? মৃত্যু পর্যন্ত এই শত্রুতা চলবে। আকাশের প্রিয়ার ঝগড়া দেখে সবাই একে অপরের মুখ চাওচাই করতে থাকে। মাতব্বর এবার আরো রেগে যান। রেগে গিয়ে বলে, এই তোমরা দুজন চুপ করো তো। আর একটা কথা বললে তোদের একদম এই দা দিয়ে কোপ দেব। না না, এরাই তা চুপ হবে না। এই হালিম, ওদের দুজনের হাত পা মুখ বাঁধত, বিশেষ করে মুখ বাঁধ, শক্ত করে বাঁধিস। জি উস্তাদ। মাতব্বরের কথা মতো হালিম ওদের দুজনের মুখ বেঁধে দেয়, সাথে হাতও বেঁধে দেয়। তারপর ওদেরকে জোর করে নিজেদের গ্রামে নিয়ে যায়। সেখানে নিয়ে ওদেরকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়। আর সবটা ভিডিও করে ওখানের কম বয়সী একটা ছেলে, সে ভিডিওটা করে ফেসবুকে পোস্ট করে দেয়। আর ক্যাপশনে লিখে দেয়, জঙ্গলে আকাম করতে এসে বড়লোকের ছেলে মেয়ে কট, গ্রামের লোকজন দিলে জোর করে বিয়ে। পুরোটা দেখুন এই ভিডিওতে। ছেলেটা একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ায় ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যায়। তাছাড়া আকাশ আর প্রিয়ার পরিবারেরও বেশ নামডাক থাকায় সবাই কম বেশি ওদের চেনে। ভিডিওতে ওদেরকে দেখে সবাই আরও বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেয়। খুব দ্রুত ভিডিওটা ভাইরাল হয়ে যায়। আকাশের পরিবার, প্রিয়ার পরিবার সবাই ভিডিওটা দেখে। রিসোর্টে ডাকাতি হয় আকাশ আর প্রিয়ার খোঁজ খবর হওয়ার খবরে ওনারা রিসোর্টে এসে ওদের খুঁজছিল। তার ভিতরে এমন একটা ভিডিও দেখে ওনারা অবাক হয়ে যায়। এত বছরের শত্রুতা থাকলেও এখন দুই পরিবারের সম্মান বাঁচাতে ওনারা একসাথে বসে কথা বলেন। দুই পরিবার মিলে সিদ্ধান্ত নেন ওনারা সোশ্যাল মিডিয়াতে প্রচার করবেন আকাশ আর প্রিয়ার বিয়ে ঠিক হয়েছিল। ঘরোয়াভাবে ওদের কাবিন হয়ে গেছে। কিছুদিন পরেই ওদের বিয়ের অনুষ্ঠান করা হতো এবং অফিসিয়ালি ব্যাপারটা সবাইকে জানানো হতো। কিন্তু এই ঘটনার জন্য আজকে জানানো হলো। ওর আগে থেকেই বিবাহিত, শীতের ছুটি কাটাতে সাজেকে এসেছিল, আর তারপর ডাকাতের হাতে পড়ে। সেখান থেকে পালিয়ে ওই জঙ্গলে যায়। আর গ্রামের মানুষ ওদের ভুল বোঝে। নিজেদের প্ল্যান মতো ওনারা নিজেদের পেজ থেকে এমন একটা ভিডিও পোস্ট করেন। এই ভিডিওটাও রাতারাতি ভাইরাল হয়। আকাশের প্রিয়া রিসোর্টে ফিরে আসলে ওনারা ওদেরকে নিয়ে বাড়িতে ফিরে আসেন আর নিজেদের ইমেজ ঠিক রাখতে বড় করে আকাশ আর প্রিয়ার বিয়ের অনুষ্ঠান করেন, যাতে সবাই ভাবে ওনাদের করা ভিডিওতে ওনারা সত্যি বলেছেন। খাবারটা খেয়ে নাও। এত সময় প্রিয়া ওনার আকাশের বিয়ের সময়ের কথাগুলো চিন্তা করছিল। আকাশের কথাই ওর ভাবনায় ঘোর কাটে। ও দেখে আকাশ খাবারের প্লেট হাতে ওর সামনে দাঁড়িয়ে আছে। সেটা দেখেও বলে, খেয়ে নেব মানে? এই প্লেটে খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। তুমি খাবার কেন এনেছো?
তুমি খাবে তাই। দরদ একেবারে উতলে উঠছে। এই শোনো, দরদ টরদ কিছু না, আমি এমনি খাবার এনেছি তোমার জন্য। তুমি নিজে থেকে খাবে না, তারপরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে আমরা তোমায় খেতে দেই না, আর আমাদের ইমেজ নষ্ট হবে, তাই না? জি না চান্দু, সেটা তো হবে না। তুমি এখনই এই খাবার খাবে। ও, নিজেদের ইমেজ বাঁচাতে তার মানে এত খাতির? আমি কোথায় ভাবলাম হয়তো আমি খাবো না তাই খারাপ লাগছে সেই জন্য খাবার এনেছো। এ তো দেখছি নিজের স্বার্থে পীড়িত করছো। যত সব আলগা পীড়িত। হ্যাঁ হ্যাঁ, যাই মনে করো না কেন করতে পারো। এখন খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করো। খাচ্ছি। কারোর উপরে রাগ করে না খেয়ে থাকার মেয়ে আমি না। না খেলে তাতে আমারই কষ্ট, লসটা আমারই। আর নিজের ক্ষতি আমি নিজে করি না, বুঝলে? এখন যাও এখান থেকে, আমাকে শান্তিতে থাকতে দাও। এমনিতেই অনেক খিদে লেগেছে, আমি আবার খিদে সহ্য করতে পারি না। প্রিয়া আকাশের হাত থেকে খাবারের প্লেট নিয়ে খাওয়া শুরু করে, আর আকাশ নিচে চলে যায় সবার সাথে খাওয়ার জন্য। টেবিলে বসতেই ওর মা বলে, কি রে, তুই আবার খেতে বসলি যে? তুই তো তোর বউ আর তোর জন্য খাবার নিয়ে গেলি। এখন তো বউ ছাড়া কিছু বুঝিস না। তা বউকে একা একা খেতে রেখে এলি, তুই খেলি না? তোর বউ নিজের হাতে খেতে পারবে? যা যা, ওকে খাইয়ে দিয়ে আয়। আকাশ, তোমার মা এসব কি বলছে? তুমি ওই মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়ছো নাকি? ওর জন্য খাবার নিয়ে যাচ্ছ, ব্যাপার কি? হ্যাঁ, ব্যাপারটা আমি তোমাকে বলছি। সকালে ওই মেয়ে আমার সাথে এসে বেয়াদবি করেছে, তাই আমিও ওকে দুটো কথা শুনিয়েছি। তারপরে নবাবজাদি রেগে মেগে ঘরে চলে গেছে, বলে গেছে এই বাড়ির খাবার খাবে না। আর তারপর তেমার ছেলে এসে তার বউয়ের জন্য প্লেটে করে খাবার নিয়ে গেছে। একদিনেই বউয়ের লেজ ধরে ঘুরছে। এইসব আমি কি শুনছি? তুমি ওই মেয়ের সঙ্গে এত আদর আপ্যায়ন কেন করছো? তুমি কি ভুলে গেছো ও আমাদের শত্রু বাড়ির মেয়ে? আরে, তোমরা আমাকে কথা বলার সুযোগ তো দেবে নাকি? আমার খুব ভালো করেই মনে আছে ও আমাদের শত্রু। যদি মনে থেকেই থাকে তাহলে ওর প্রতি এত দরদ কোথা থেকে তোমার আসে? আরে কাকা, ওসব দরদ ফরদ কিছুই না। ওই মেয়ে না খেয়ে যে ঘরে গেছে, ও আমাকে কি বলেছে জানো? বলেছে ও সোশ্যাল মিডিয়ায় লাইভ করবে আর বলবে আমরা ওকে খাবার খোটা দিয়েছি, ওকে খেতে দিচ্ছি না, বধূ নির্যাতন করছি। একবার ভাবো, যদি ও এমনটা করে তাহলে আমাদের ইমেজটা কি হবে? তাই ও যাতে এমন কিছু না করে সেজন্য খাবারটা নিয়ে গেছিলাম। না হলে আমাকে কি পাগলা কুত্তায় কামড়িয়েছে নাকি ওই ডাইনিকে খাবার নিয়ে খেতে দেব? ও আচ্ছা, আমি জানতাম আমার ছেলে এমন কিছুই করতে পারে না। ও কখনো ওই মেয়েকে মেনে নেবে না। আহারে, আমার সোনা ছেলেটা আমাদের সম্মান বাঁচাতে ওই মেয়ের কাছে নিচু হলো। আর আমি কিনা এত সময় আমার ছেলেটাকে কত কথা শোনালাম। সরি আকাশ, মা তোমাকে ভুল বুঝেছি এত সময়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন আমাকে খেতে দাও তো, অনেক খিদা লেগেছে। আকাশ সবাইকে ব্যাপারটা বুঝিয়ে বলে খাবার খেতে থাকে। এটা কি হলো? তোমার পাঠানো ডাকাতগুলো আকাশকে মারতে কেন পারলো না? ওদের তো বলা হয়েছিল আকাশকে যেন মেরে ফেলে, তাহলে ওরা মারলো না কেন? আরে, আমি কি করব বলো তো? ওরা তো ঠিকঠাকভাবে আকাশকে তুলে নিয়ে গেছিল, কিন্তু ও যে পালিয়ে যাবে সেটা কি ওরা বুঝতে পেরেছিল নাকি? সে না হয় বুঝলাম, কিন্তু ওখানে প্রিয়া কি করতে গিয়েছিল? আমাদের প্ল্যানে তো কোথাও প্রিয়াকে কিডন্যাপ করার কথা ছিল না। আরে, প্রিয়া নাকি ভার্সিটি থেকে পিকনিকে গেছিল। আমি তো জানতাম না ও ওখানে যাবে। জানলে তো প্ল্যান ক্যান্সেল করতাম। ও ওখানে গেছে ঠিক আছে, কিন্তু তোমার হায়কার করা ডাকাতেরা ওকে কেন তুলে নিয়ে গেল? ওরা কি জানতো নাকি প্রিয়া আমার বোনের মেয়ে? ওদের তো বলা হয়েছিল আকাশকে যেন একা না তুলে নেয়, ওর সাথে যেন আরও কয়েকজনকে ধরে নিয়ে যায়, যাতে করে সবাই এটা ভাবে যে এটা একটা ডাকাতি। কেউ যেন না বুঝতে পারে এটা শুধুমাত্র আকাশকে খুন করার জন্য করা একটা প্ল্যান। ওরা তাই আকাশের সাথে আরও কয়েকজন ছেলে মেয়েকে তুলে নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের ভিতরে প্রিয়াও ছিল। আর তারপরে কাহিনী তো তুমি জানোই। হ্যাঁ, শুনেছি সবটা। কোথায় ডাকলাম আকাশকে মেরে ফেলবো, আমার ছেলে হবে এই বাড়ির ব্যবসার একমাত্র উত্তরাধিকার, তা না, ও বেঁচে গেল। ও মারা গেল। ওর মৃত্যুর জন্য খুব সহজে চৌধুরী পরিবারকে ফাঁসানো যেত। সবাই ভাবতো পুরনো ঝামেলার জের ধরে চৌধুরীরা আকাশকে মেরেছে, তাহলে ওদের পুরনো শত্রুতা আরও মাথাচাড়া দিয়ে উঠত। কিন্তু সেটা না হয়ে এখন দুই পরিবারের ছেলে মেয়ে বিয়ে হয়ে গেল,
একবার ভাবা তো, যদি ওরা দুজন একই বিয়েতে মেনে নিত আর তারপর একে অপরকে ভালোবেসে ফেলে, তখন তো আর ওদের ডিভোর্স হবে না। ওদের ডিভোর্স না হলে আস্তে আস্তে দুই পরিবারও ওদের সম্পর্কটাকে মেনে নেবে। তখন তো দুই পরিবারের মাঝে সব কিছু ঠিক হয়ে যাবে। তাহলে তো আমাদের 25 বছর আগে করা সেই ষড়যন্ত্র, সেই খুনের আর কোনো ফায়দাই থাকলো না। হ্যাঁ, সেটাই। প্রিয়ার ফুপু আর ফুপা মানে আকাশের কাকার মৃত্যুর পিছনে যে আমরা দায়ী, সেটাও সামনে চলে আসতে পারে। তাই যেভাবে হয় ওদের সম্পর্কটাকে ভাঙতে হবে, ওদের ডিভোর্স করাতেই হবে। এত সময় আকাশের ফোপা আর প্রিয়ার খালা কথা বলছিল। ওনারা দুইজন শত্রু পরিবারে হলেও আসলে ওনাদের মাঝে একটা সম্পর্ক আছে। ওনারা দুইজন মিলে চৌধুরী আর খান পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে সেই 25 বছর আগে থেকে। হ্যালো প্রিয়া, কেমন আছো তুমি মামনি? ওই শয়তানগুলোর ভিড়ে কিভাবে আছো? ওরা তোমাকে কোনো রকম ক্ষতি করার চেষ্টা করেনি তো? ধুর, তুমি যে কি বলো না, আমি একদম ফিট অ্যান্ড ফাইন আছি। এবারে সবার সাথে এখনো দেখা হয়নি। যাদের সাথে হয়েছে তারা একটু কেমন কেমন, তবে আমিও তাদের বুঝিয়ে দিয়েছি যে আমি চৌধুরী বাড়ির মেয়ে, আমার সাথে লাগতে আসলে আমি তাকে ছেড়ে দেই না। গুড জব প্রিন্সেস। ওদের একদম ছাড় দেবে না, বুঝলে? ওরা আমাদের শত্রুপক্ষ। যাই হয়ে যাক, ওদের কোনোভাবে জিততে দেব না। ওরা যেন সব সময় আমাদের কাছে হেরেই থাকে, সেই খেয়াল রাখবে। আরে তুমি যে কি বলো না, তুমি কি তোমার মেয়েকে চেনো না নাকি? চাপ লেনে কা নেহি দেনে কা হ্যায়। ওদের এমন হাল করব না, চৌধুরীদের নাম শুনেও লেজ গুটিয়ে পালাবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ফ্রেশ হয়ে নাও। অনেক বেলা হয়েছে। আর সব সময় চোখ কান খোলা রাখবে। ভুলেও যেন ওদের কাছে ধরা দেবে না। সাবধানে থেকো মা। আমি একদম সাবধানেই আছি। ওরা আমার কিছুই করতে পারবে না, তুমি টেনশন নিও না তো। মিস ইউ বাবা। আমিও তোমাকে অনেক মিস করছি মা, কিন্তু কিছু করার নেই। কালকে বউ ভাত, এরপরেই তোমাকে আর আকাশকে এ বাড়িতে নিয়ে আসবো। এবার আসার পরে তুমি অনেক দিন থেকে যেও। আমি একা আসলে হয় না, আবার লেজে বাঁধিয়ে ওই হনুমানটাকে আনবো কি করতে? না হয় না মা, ওকে আনতে হবে। তোমাদের বউ ভাত, তারপর আমাদের বাসায় আসা সবটা মিডিয়ায় প্রচার হবে। এখন তোমাদের একটু নাটক করতে হবে। শুধু তুমি একা আসলে একটা স্ক্যান্ডেল হতে পারে। অসহ্য। ভাবলাম কয়টা দিন একটু নিজেদের বাসায় শান্তিতে থাকবো, তা না, ওই হনুমানটাকে সেখানেও নিয়ে যেতে হবে। দূর, ভালো লাগে না। আচ্ছা বাবা, রাখছি আমি। যাও, আগে গিয়ে খেয়ে নাও, অনেক বেলা হয়েছে। প্রিয়া ওর বাবার সাথে কথা বলা শেষ করে পিছনে তাকিয়ে দেখে আকাশ ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে আছে। আকাশকে এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রিয়া বলে, কি? কার সাথে কথা বলছিলে? দ্যাট ইজ নান অফ ইউর বিজনেস। না না, অফ ইয়োর বিজনেস মানে? তুমি আমার বউ হও, সেটা ভুলে গেছো? তাই কার সাথে কথা বলছো এটা আমার জানা জরুরি। তুমি কি আমার পেছনে স্পাইগিরি করছিলে? আমি কখন কি করছি, কার সাথে কথা বলছি, সেই সব নজরে রাখছো নাকি? হ্যাঁ, রাখছি। কেন রাখছো? তুমি হলে শত্রুদের মেয়ে, কখন কি ক্ষতি করে বসো তার তো ঠিক নেই, তাই না? কার সাথে কি প্ল্যান করে আমাদের ক্ষতি করে দাও, তোমাকে বিশ্বাস নেই। ও আচ্ছা, তাই নাকি? ভালো, নিজের শত্রুকে ভয় পাওয়া ভালো। এই শোনো, আমি না তোমাকে ভয় পাই না, বুঝলে? এখন বলো কার সাথে কথা বলছিলে? বয়ফ্রেন্ড নাকি? আকাশের মুখে বয়ফ্রেন্ড কথাটা শুনি প্রিয়ার একটু শয়তানি করতে মন চায়। ও নিজের ফোন বের করে আকাশ না দেখে মতো করে ওর বাবার নাম্বার বাবা থেকে মাই লাভ দিয়ে সেভ করে। তারপর আকাশকে বলে, বয়ফ্রেন্ড হোক আর যাই হোক, তাতে তোমার কি? হ্যাঁ, আমি বলবো না কার সাথে কথা বলছিলাম। পারলে নিজেই খুঁজে নাও। তার মানে আমার অনুমানই সঠিক? যা মনে হয় ভাবতে পারো। কথাটা বলে প্রিয়া একটা শয়তানি হাসি দিয়ে নিজের ফোন আল্লাহ করে আকাশকে দেখিয়ে ড্রেসিং টেবিলের উপরে রাখে। তারপর বাথরুমে ঢোকে। আকাশ প্রিয়াকে ফোন রেখে যেতে তাড়াতাড়ি এসে প্রিয়ার ফোন থেকে কল হিস্টোরি চেক করে। সেখানেও দেখতে পায় কল লিস্টের প্রথম নাম্বারটা মাই লাভ দিয়ে সেভ করা। এটা দেখে ওর কেন যেন অনেক খারাপ লাগতে থাকে। ও মাই লাভ সেভ করার নাম্বারটা দেখতে যাবে, তার আগেই প্রিয়া এসে ওর হাত থেকে নিজের ফোন কেড়ে নিয়ে মেকির রাগ দেখিয়ে বলে, তুমি চোরের মতো আমার ফোনে কি করছিলে? চোরের মতো কেন কিছু করতে হবে? প্রকাশ্যেই করছি। আমার সম্পূর্ণ অধিকার আছে তোমার ফোন দেখার। না, নেই। আমার ফোনে অনেক পার্সোনাল জিনিস আছে। উইদাউট এনি পারমিশন তুমি কারো ফোনে হাত দিতে পারো না। ফোন মানুষের পার্সোনাল জিনিস। মাই লাভ মানে কি? তুমি কি মূর্খ নাকি? মাই লাভ মানে আমার ভালোবাসা, সেটাও জানো না? ও আচ্ছা। হ্যাঁ।
আকাশের চোখ মুখ কালো হয়ে যায়। ও আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে যায়। আকাশকে রেগে যেতে দেখে প্রিয়া মনে মনে ভাবে, কেসটা কি হলো? ও রেগে গেল কেন? আমি কার সাথে কথা বলছি না বলছি তা দিয়ে ওর কি দরকার? মাই লাভ দেখে ও এমন রেগে গেল কেন? বাই এনি চান্স ও কি আমার প্রেমে পড়েছে? ও মাই গড, এটা তো একটা প্লাস পয়েন্ট হবে আমার জন্য। এককালে তোমার কাকা আমার ফুপিকে ভালোবাসার নাটক করে ঠকিয়েছে, এবার আমি নাটক করে তোমাকে ঠকাবো, এরপর তোমাকে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে দেব। এটাই হবে বেস্ট রিভেঞ্জ। প্রিয়া মনে মনে সব শয়তানি বুদ্ধি করে। আকাশ রেগে একদম বাড়ি থেকেই বেরিয়ে যায়। ও নিজের একটা বন্ধুর কাছে গিয়ে সবটা বলে। ও কার সাথে কথা বলছে না বলছে তাতে তোর কি? আচ্ছা, সত্যি করে বলতো, তুই কি ওকে ভালোবেসে ফেলেছিস? আরে না, কি বলছিসটা কি? আমি কেন ওকে ভালোবাসতে যাব? ও আমার শত্রুপক্ষ। তাহলে ওর ফোনে মাই লাভ দেখে তুই রেগে গেলি কেন? কই আমি রেগে গেছি? তুই এখনো রেগে আছিস, সেটা তোর চোখ মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। কি বলছিস কি ভাই? আমি কি সত্যি ওর প্রেমে পড়েছি? তোর লক্ষণ তো তাই। এখন কি হবে? ও তো আমায় ভালোবাসে না, ওর তো বয়ফ্রেন্ড আছে। তুই কি করে শিওর হলি ওর বয়ফ্রেন্ড আছে? কারণ ওর ফোনে ওই নাম্বারটা মাই লাভ লিখে সেভ করা ছিল। নাম্বারটা দেখতে পারলে তো হতো ওই ছেলেকে কল দিয়ে ওর গুষ্টি উদ্ধার করে দিতাম একদম। তুই তো মামা হেব্বি জেলাস দেখছি। তা কবে থেকে প্রেমে পড়লি ভাই? জানি না, তবে সেদিন যখন গ্রামের লোকগুলো আমাদের বিয়ে দিল, তারপর থেকেই ওর জন্য কেমন একটা যেন ফিল করতে পারি। সেদিন যখন ও না খেয়ে থাকলো, আমার খুব খারাপ লাগছিল। ও সোশ্যাল মিডিয়াতে উল্টাপাল্টা বলবে সেজন্য না, ও না খেয়ে থাকবে সেটা ভেবে খারাপ লাগছিল। তাই ওর জন্য খাবার নিয়ে গেছিলাম। আর আজকে যখন ওর ফোনে মাই লাভ লেখা নাম্বার দেখলাম, তখন বুকের ভিতরে কেমন যেন করছিল। মনে হচ্ছিল বুকটা কেমন ফাঁকা হয়ে যাচ্ছে। প্রচুর রাগ হচ্ছিল। তুমি ফেসে গেছো মামা। ইউ আর ইন লাভ। তুমি তোমার শত্রুর প্রেমে পড়ে গেছো। কিন্তু এখন কি হবে? ওর তো বয়ফ্রেন্ড আছে। আগে তুই খোঁজ নে ওর বয়ফ্রেন্ডটাকে, তারপর ওই সালার একটা ব্যবস্থা করে ফেলবো। তুই চিন্তা করিস না, যেভাবে পারিস ওই সালাকে খুঁজে বের কর। আচ্ছা ঠিক আছে, থাক, আমি আসছি। কথাটা বলে আকাশ ওর বন্ধুর বাসা থেকে চলে আসে। এদিকে আকাশের ফুপ্পা ওর প্রিয়ার খালা একটা ক্যাফেতে দেখা করে। তুমি কিছু ভেবেছো কিভাবে এই দুই পরিবারের ভেতরে ঝামেলা বাঁধিয়ে দেওয়া যায়? হ্যাঁ, আমার কাছে একটা প্ল্যান আছে। তোমাকে প্ল্যানটা কার্যকর করতে হবে। কি প্ল্যান? শোনো, কালকে তো ওদের বউ ভাতের অনুষ্ঠান বাড়ির হলরুমে হবে। আর ওদের দুজনের স্টেজের উপরে তো একটা বড় ঝাড়বাতি লাগানো আছে। তুমি টেকনিশিয়ানকে দিয়ে ঝাড়বাতিতে গরমিল করে রাখবে। একজনকে বলবে প্রিয়া যখন একটা ঝাড়বাতির নিচে থাকবে তখন যেন ঝাড়বাতিটা ওর গায়ে ফেলে। তাতে তো ও মরে যাবে। মরলে মরুক, আমি এই দুই পরিবারের ধ্বংস চাই। ওরা আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছে, ওরা সবাই মরলে আমি শান্তি পাবো। তুমি যা বলছো ভেবে বলছো তো? ও কিন্তু তোমার বোনের মেয়ে। বোনের মেয়ে তো কি হয়েছে? বোনই তো নেই, আবার বোনের মেয়ে। কিন্তু ওকে মেরে আমাদের লাভটা কি? আরে যদি ওই বাড়িতে প্রিয়ার উপরে এমন হামলা হয়, তাহলে ওর বাবা কাকা মনে করবে এটা ওই বাড়ির মানুষের কাজ। আর যদি প্রিয়া মরে যায় তাহলে তো কথাই নেই, একেবারে খুনোখুনি বেঁধে যাবে। ব্রিলিয়ান্ট, তোমার বুদ্ধির তুলনা হয় না। তাহলে যেমন প্ল্যান হলো তেমনটাই মাফিকি কাজ করতে হবে। আকাশের ফুপা আর প্রিয়ার খালা মিলে একটা চক্রান্ত করে দুই পরিবারের ভিতরে ঝামেলা বাঁধানোর জন্য। ওনারা নিজেদের প্ল্যান সাজিয়ে ক্যাফে থেকে বেরিয়ে পড়ে। আকাশের প্রিয়ার বৌভাতের স্টেজ এর উপরে একটা বড় ঝাড়বাতি টানানো হয়। আকাশের ফুপাও টেকনিশিয়ান দিয়ে ঝাড়বাতিতে গরমিল করে নেয়। একজন লোক ঠিক করে রাখে যাতে প্রিয়া যখন একা থাকবে তখন ঝাড়বাতিটা ওর উপরে ফেলতে পারে। সকাল সকাল পার্লার থেকে লোকজন আসে প্রিয়াকে সাজাতে। প্রিয়াকে একটা নেভি ব্লু কালারের সিল্কের শাড়ি পরানো হয়। প্রিয়ার গায়ের রং দুধে আলতা হয়, শাড়িটাই ওকে অনেক সুন্দর দেখায়। আকাশ রেডি হওয়ার জন্য ঘরে ঢুকতেই প্রিয়াকে দেখে একদম হা হয়ে যায়। প্রিয়ার দিক থেকেও চোখ ফেরাতে পারে না। প্রিয়া অনেক সময় পরে খেয়াল করে আকাশ ওর দিকে একভাবে তাকিয়ে আছে। ও আকাশের একদম সামনে দাঁড়িয়ে ওর মুখের সামনে তুড়ি বাজিয়ে বলে, এই যে মিস্টার, কি দেখছো এমন হা করে? আচ্ছা আমাকে কেমন লাগছে বলো তো?
আকাশের ঘোর কেটে যায়, ওর মনে পড়ে যায় ও প্রিয়ার ফোনে মাই লাভ লেখা নাম্বার দেখেছিল। ও প্রিয়ার প্রশ্নের কেন উত্তর না দিয়ে ওকে পাশ কাটিয়ে সেখান থেকে সরে গিয়ে আলমারি থেকে নিজের কাপড় বের করতে থাকে পরার জন্য। আকাশকে এভাবে নিজেকে ইগনোর করতে দেখে প্রিয়া খুব রেগে যায়। ও আবারও আকাশের সামনে এসে ওকে জিজ্ঞেস করে ওকে কেমন লাগছে। এবারেও আকাশ ওকে এড়িয়ে যায়। ও আলমারি থেকে নিজের একটা স্যুট বের করে পরার জন্য। আকাশের এমন ব্যবহার দেখে প্রিয়া অনেক রেগে যায়। রেগে গিয়ে ও আকাশের হাত থেকে ওর স্যুটটা টেনে নিয়ে খাটের উপর ফেলে দেয়। তারপর নিজের দুই হাত আকাশের দুই গালে রেখে আকাশকে নিজের দিকে ফিরিয়ে বলে, এই তুমি আমায় ইগনোর কেন করছো? হ্যাঁ, আগে বলো আমায় কেমন লাগছে, তারপর নিজের কাজ করো, না হলে আমি তোমাকে রেডি হতে দেব না। সেটা গিয়ে তোমার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করো, যার নাম্বার মাই লাভ দিয়ে সেভ করেছো। কথাটা বলে আকাশ প্রিয়ার হাত নিজের গাল থেকে সরিয়ে দেয়। আকাশ যা রেগে আছে প্রিয়া সেটা বুঝতে পারে। ও আকাশকে আরো রাগাতে বলে, আরে ভালো কথা মনে করিয়েছো, আমি তো ভুলেই গেছিলাম। আমার এই সাজের পিক তো মাই লাভকে পাঠাতে হবে, তার থেকেও তো জিজ্ঞাসা করতে হবে আমাকে কেমন লাগছে। প্রিয়ার কথা শুনে আকাশ আরো বেশি রেগে যায়। ও নিজের স্যুট নিয়ে বাথরুমে ঢোকে চেঞ্জ করার জন্য। যাওয়ার সময় বাথরুমের দরজা জোরে শব্দ করে আটকায়। তা দেখে প্রিয়া হাসতে থাকে। ও নিজের কয়েকটা পিক তুলে ওর বাবার হোয়াটসঅ্যাপে পাঠায়। হ্যালো বাবা, কি করছো? এই তো মা, রেডি হচ্ছে। এখনো রেডি হচ্ছ? তাহলে আসবে কখন? চলে আসবো সোনা। প্রিয়া কথা বলার ফাঁকে খেয়াল করে দেখে আকাশ বাথরুম থেকে বের হচ্ছে। ও আকাশকে শুনিয়ে শুনিয়ে বলে, হোয়াটসঅ্যাপে পিক দিয়েছি, দেখে বলো তো তোমার প্রিন্সেসকে কেমন লাগছে। আমার প্রিন্সেসকে তো সব সময় ফুলের মতোই লাগে দেখতে। লাভ ইউ প্রিন্সেস। লাভ ইউ টু। আচ্ছা রাখছি, কেমন? প্রিয়াকে কাউকে লাভ ইউ বলতে শুনে আকাশ আরও রেগে যায়। ও আলমারি দরজা প্রচুর শব্দ করে লাগায়। তারপর ড্রেসিং টেবিল থেকে পারফিউম নিয়ে সেটা রাখার সময় জোরে শব্দ করে। ও যাই করে তাতেই জোরে জোরে শব্দ করতে থাকে। প্রিয়ার উপরে রাগ ও ঘরের আসবাবপত্রের উপর দেখায়। তা দেখে প্রিয়া মনে মনে বলে, এই রে, আমি কি একটু বেশি বেশি করে ফেললাম নাকি? এ তো অনেক রেগে গেছে। না না, এখন এখানে থাকা মানে নিজের বিপদ ডাক, আমি বরং যাই। প্রিয়া আস্তে করে রুম থেকে বেরিয়ে পড়ে। আকাশ সেটা দেখেও না দেখার ভান করতে থাকে। প্রিয়া ভুলেই নিজের ফোন আল্লাহ করে রুমে রেখে যায়। আকাশ তাড়াতাড়ি গিয়ে ওর ফোন নিয়ে ডায়াল লিস্টে দেখে প্রিয়া এত সময় মাই লাভ দিয়ে সেভ করা নাম্বারে কথা বলেছে। সেটা দেখে আকাশ রেগে যায় ও প্রিয়ার ফোন থেকে নাম্বারটা নিজের ফোনে তুলে নেয়। তারপর প্রিয়ার ফোনটা আবারও জায়গা মতো রেখে দেয়। নাম্বারটা দেখে মনে মনে বলে, এবার তোকে হাতে পেয়েছি শালা। শুধু নাম্বার না, তোকে যদি সামনে পেতাম তাহলে পরের বউয়ের সাথে প্রেম করা একদম বের করে দিতাম। আকাশ নাম্বারটা নিজের ফোনে তুলে কল দেয়। কল দেওয়ার পরে দুইবার রিং হওয়ার পরেই কলটা রিসিভ হয়। হ্যালো, কে? এই শালা তোর লজ্জা লাগে না একটা বিবাহিত মেয়ের সাথে প্রেম করিস? আকাশের কথা শুনে প্রিয়ার বাবা অবাক হয়ে যায়। এই বুড়ো বয়সে এসে নাকি পরকীয়ার মতো একটা অপবাদ, তাও আবার বিবাহিত মেয়ের সাথে। উনি রেগে গিয়ে বলেন, এই ছেলে, তুমি কি বলছো? আমি কার সাথে প্রেম করি? তুমি নাম্বার মিলিয়ে দেখো, রং নাম্বারে কল দিয়ে উল্টাপাল্টা বকছো। আমি কোনো রং নাম্বারে কল দেইনি, আমি ঠিক নাম্বারেই কল দিয়েছি। তুই শালা একটা বিবাহিত মেয়ের সাথে প্রেম করিস, তোর লজ্জা করে না? এই ছেলে বেয়াদব কথাকার, গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? আদব কায়দা কিছু শেখোনি? তুই নিজে শালা বেয়াদব, তুই আবার আমাকে আদব কায়দা শেখাস? তোকে সামনে পেলে আমি যে কি করতাম না। আরে বাবা, কে তুমি? হ্যাঁ, এত বুড়ো বয়সে এসে আমাকে পরকীয়ার মতো অপবাদ দিচ্ছ? তুমি জানো আমার বয়স কত? আমার বয়স 50 বছর। আর আমাকে তুমি পরকীয়ার অপবাদ দাও? সি সি সি, তোর তো এক পা কবরে চলে গেছে। তুই আমার ছোট বউটার সাথে প্রেম করিস, লজ্জা লাগে না? আমার বউটার আমার মতো কোচি হ্যান্ডসাম ছেলে থাকতে তোর মতো বুড়া ভামকে পছন্দ হলো কেন, তাই তো বুঝতে পারছি না। এই, তুই আমার বউকে কি তাবিজ করেছিস? সত্যি করে বলবি কিন্তু। আমার বউ কিন্তু খুবই সরল সহজ, ওকে তুই তাবিজ না করলে ও তো তোর মতো বুড়ো ভামের কাছে কখনোই ধরা দিত না। এই বেয়াদব, মেরে তোমার দাঁত ভেঙে দেবো কিন্তু। তখন থেকে একজন সিনিয়র পার্সনকে উল্টাপাল্টা বলেই চলেছ। এই, চেনো তুমি আমাকে? জানো আমি কে? আমি আরবাজ চৌধুরী। আমার সাথে বেয়াদবি করার সাহস পাবো কোথা থেকে তুমি? সে আপনি যেই চৌধুরী হন না কেন। কি বললেন? কে আপনি? আরবাজ চৌধুরী। আরবাজ চৌধুরী, ফাদার ইন ল? কি বললে? কি লা না কি? আকাশ তাড়াতাড়ি করে কল কেটে দেয়। ও বুঝতে পারে ও ভুল নাম্বারে কল দিয়ে ফেলেছে। এত সময় ওর শ্বশুর
আরবাজ চৌধুরীর সাথে কথা বলছিল। ও নিজের মনে বলে, ও মাই গুডনেস, এটা আমি কি করছিলাম? নিজের শ্বশুরকে কল দিয়ে পরকীয়ার অপবাদ দিচ্ছিলাম। উনি কোনভাবে উনি কোনোভাবে বোঝা যায়নি তো আমি ওনার সাথে কথা বলছিলাম? যদি বুঝে যায় তাহলে তো মান সম্মান সব শেষ হয়ে যাবে। না, বুঝতে পারিনি। যদি বুঝতো তাহলে তো সেটা আমি টের পেতামই ওনার কথায়। এই প্রিয়াটাও না একটা আস্ত ফাজিল। বাবার নাম্বার বাবা লিখে সেভ করলেই হয়, সেটা আবার মাই লাভ লিখে সেভ করার কি দরকার? আর আমি কিনা কি সব ভাবছিলাম, ধুর ভালো লাগে না। আকাশ নিজেকে নিজেই গালি দিতে থাকে। এদিকে প্রিয়ার বাবা ভাবে, আজকালকার ছেলে মেয়েগুলো একদম বগে গেছে। আমাকে কিনা বলে আমি পরকীয়া করি। এই বয়সে এসে আমি পরকীয়া করব, তারপর বিবাহিত বয়স। সে আমার নিজেরই তো ভাবতে কেমন লাগছে। ওই বেয়াদব ছেলেকে যদি খুঁজে পেতাম তাহলে সবকে লাল করে দিতাম। আকাশ আর প্রিয়ার বৌভাতের অনুষ্ঠান অনেক বড় করে করা হয়। আকাশ আর প্রিয়ার সেদিন জঙ্গলে সে ঘটনার জন্য দুই পরিবারের অনেক বদনাম হয়। সে ঘটনাকে ধামাচাপা দিতে ওদের বিয়ে আর বৌভাতের অনুষ্ঠান বড় করে পালন করা হয়। প্রিয়াকে আর আকাশকে স্টেজে এনে বসানো হয়। প্রিয়ার বাড়ির লোকজন চলে আসে। ওদের দেখে প্রিয়া স্টেজ থেকে উঠে ওদের সামনে যায়। ওর বাবা, কাকা, দাদির সাথে ওর খালাও আসে। প্রিয়া ছোট থেকে ওর দাদি আর খালার কাছে বড় হয়েছে। ওর খালাকে ও মায়ের মতো ভালোবাসে, কিন্তু ও জানে না ওর খালাই ওদের সবচেয়ে বড় শত্রু। প্রিয়া দৌড়ে গিয়ে ওর খালাকে জড়িয়ে ধরে। ও ওর খালাকে মনি বলে ডাকে। মনি, তুমি এসেছো? আমি তো ভেবেছিলাম তুমি এখনো যশোর থেকে ফেরত আসোনি। আমি তোমাকে অনেক মিস করেছিলাম জানো। আহারে, আমার সোনাটা, আমিও তোমাকে অনেক মিস করছিলাম। আমার জান বাচ্চাটা ঠিক আছে তো? কোনো সমস্যা হচ্ছে না তো ওইখানে? ওরা তোমার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করেনি তো? তোমার কোনো ক্ষতি করেনি তো? না মনি, ওরা আমার কাছে কোনো বেলই পায়নি। তুমি জানো না তোমার মেয়ে কেমন। হ্যাঁ জানি তো, তুমি তো আমাদের শেরনি। আচ্ছা মা, যাও, এখন হয়তো তোমাদের ফটো সেশন হবে। এসে কথা বলছি। তাছাড়া আজকে তো বাড়িতে যাবই। প্রিয়া যায় স্টেজে। ওর খালা ওকে দেখে মনে মনে বলে, যাও মা, নিজের মৃত্যুর দিকে এগিয়ে যাও। তুমি নিজেও জানো না আজকে তোমার জন্য কি অপেক্ষা করছে। গো টু হেল বেবি। প্রিয়া স্টেজে একাই ছিল তখন। আকাশ কিছুটা দূরে দাঁড়িয়ে ওর বন্ধুদের সাথে গল্প করছিল। একা একা দাঁড়িয়ে থাকতে গিয়ে প্রিয়া বোর হয়ে গিয়েছিল। ও তাই নিজের ফোন বের করে এনে সেলফি তুলতে থাকে। আকাশ এক নজর ওর দিকে তাকায়। প্রিয়াকে দেখেও মুচকি মুচকি হাসতে থাকে। হঠাৎই ওর চোখে পড়ে প্রিয়ার মাথার উপরে ঝাড়বাতিতে। ও দেখে ঝাড়বাতিটা কেমন যেন দুলছে। ও বুঝতে পারে কোনো একটা গন্ডগোল আছে। ও দৌড়ে গিয়ে প্রিয়াকে ঝাড়বাতির নিচ থেকে টেনে সরিয়ে আনে। প্রিয়াকে আচমকা টান দেয়। ও আর প্রিয়া দুজনেই ছিটকে নিচে পড়ে যায়। আকাশ নিচে আর প্রিয়া ওর উপরে পড়ে। তখনই ঝাড়বাতি খুলে ওদের পাশে পড়ে। ঝাড়বাতি ভেঙে ওর কাজ এদিক ওদিক ছড়িয়ে পড়ে। একটা বড় কাজ ছিটকে প্রিয়ার মাথার দিকে আসতে থাকে। আকাশ সেটা খেয়াল করে প্রিয়ার মাথার কাছে নিজের ডান হাতের বাহু এগিয়ে দেয়। কাছের টুকরোটা এসে আকাশের হাতে ফুটে যায়। আকাশের বাবা কাকা এসে আকাশকে টেনে তোলে। ওর হাত অনেকটা কেটে গেছে। ও সেদিকে পাত্তা না দিয়ে তাড়াতাড়ি প্রিয়ার কাছে যায়। প্রিয়াকে এদিক সেদিক ঘুরিয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? তোমার কোথাও লাগেনি তো? আমি দেখলাম ঝাড়বাতিটা নড়ছে, আস্তে আস্তে ওটা তোমার উপরে পড়ছিল। তখন আমি কি করব আমার মাথায় কাজ করছিল না, তাই তোমাকে টেনে সরাতে গেছিলাম আর তুমি পড়ে গেলে। আই এম সরি। হ্যাঁ, আমি ইচ্ছা করে তোমাকে ফেলে দেইনি। পরে গিয়ে তোমার কোথাও লাগেনি তো? ওই কাচের টুকরো ছিটকে আসছিল তোমার দিকে, তোমার লাগেনি তো? লেগেছে। কোথায় লেগেছে? এখানে লেগেছে। প্রিয়া আকাশের হাত টেনে নিয়ে কাটা জায়গায় হাতটা রেখে কথাটা বলে, তোমার হাত অনেকটা কেটে গেছে। তুমি আগে চলো, এখানে ব্যান্ডেজ করতে হবে। এতে কিছু হবে না, তুমি আগে বলো তোমার কোথাও লেগেছে কিনা। তুমি ঠিক আছো? আমি একদম ঠিক আছি, তুমি প্লিজ আগে চলো। দাঁড়াও প্রিয়া, তুমি ওর সাথে যাবে না। যাব না মানে? কেন যাব না মনি? কেন যাবে না এখনো বুঝতে পারছো না? একটু আগে তোমার সাথে যে ঘটনাটা হলো সেটা কি নিছকই কাকতালীয়? আমার তো মনে হচ্ছে এটা একটা ইচ্ছা করে ঘটানো ষড়যন্ত্র। এই বাড়ির লোকেরা তো আমাদের শত্রু। ওরা আমাদের শত্রু মনে করে। বা শত্রুর বাড়ির মেয়েকে একা পেয়ে ওরা কি এমনি এমনি ছেড়ে দিবে নাকি? ওরা ইচ্ছা করে এই ঘটনা ঘটিয়েছে। ওরা ইচ্ছা করে তোমার উপরে হামলা চালিয়েছে, তোমাকে মারার চেষ্টা করেছে। কি বলছেনটা কি আপনি? হতে পারে আমাদের একটা পারিবারিক শত্রুতা আছে, তার মানে এই না
যে আমরা ওকে মেরে ফেলতে চাইবো। আমরা এতটাও খারাপ না যে কারো প্রাণ নেব। এতদিন তো আমাদের মেয়ের কোনো ক্ষতি হয়নি, তোমাদের বাসায় আসার পরই কেন ওর উপরে এত বড় বিপদ আসলো? শত্রুতা আমাদের বড়দের সাথে, তার জন্য আমাদের এই ছোট্ট মেয়ের উপরে এমন প্রাণঘাতী হামলার মানে কি? দুলাভাই, আমি আপনাকে বলছি শুনুন, ওরা ইচ্ছে করে এই হামলা করিয়েছে, আমাদের মেয়েকে আটটাকে প্রাণে মারতে চেয়েছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ওই খানেরাই তো এমনই। 25 বছর আগে আমার বোনটাকে মারলো, এখন আমার মেয়েটাকে মারতে চাইছে। দেখুন, আপনারা কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। আমরা খুনি না। 25 বছর আগে আপনার বোন নিজে আত্মহত্যা করছিল, আমরা মারিনি ওকে। খুনি তো হলেন আপনারা, তাই তো আমার ভাইটাকে মেরে ফেললেন। প্রিয়ের খালা দেখেন ওরা 25 বছর আগের ঘটনা নিয়ে ঝগড়া করছে। উনি মনে মনে বলেন, না না, এদের থামাতে হবে। এরা যদি এখন ওই পুরনো কাসুন্দি ঘাটতে যায়, তাহলে বুঝে যাবে প্রিয়ার ফুপির আত্মহত্যা আর ওর ফুপার মৃত্যুর জন্য আমরা দায়ী। পুরনো অতীত সামনে আসতে দেওয়া যাবে না, কোনোভাবেই না। ওদের আটকাতে হবে, যেভাবেই হোক আটকাতে হবে। আকাশের বাবা আর প্রিয়ার বাবা পুরনো অতীত নিয়ে কথা বলতে থাকে। এদিকে প্রিয়া আকাশের হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে যায়। রুমে গিয়ে ও আকাশের হাতে অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। প্রিয়ার খালা দেখতে পান আকাশের বাবা আর প্রিয়ার বাবা পুরনো কথাই বলে চলেছেন। নিজের বিপদ বুঝতে পেরে উনি তাড়াতাড়ি বলেন, আগে কি হয়েছে সেটা আমরা সবাই জানি। দুলাভাই, আপনি কিছু একটা সিদ্ধান্ত নিন। আমাদের মেয়েটাকে এ বাড়িতে রাখাটা আর নিরাপদ নয়। ওর জন্য সবসময় বিপদ ওত পেতে আছে। আজকে দেখলেন তো এরা কিভাবে ওর উপর ঝাড়বাতি ফেলে ওকে মারতে চাইলো। আমার মনে হয় ওরা পুরনো শত্রুতাকে আবার জাগিয়ে তুলতে চাইছে। সেই জন্যই আমাদের মেয়েকে মেরে ফেলতে চাইছিল। প্রিয়া আকাশকে নিয়ে হলরুমে এসে দেখে ওর আর আকাশের বাবা তর্ক করছে। হলরুমে দরজার কাছে তখন সাংবাদিকের লোকেরা এসে ভিড় করেছে। ওনারা ভিতরে ঢুকতে চাইছিলেন ভিতরে কি হয়েছে সেটা জানার জন্য। প্রিয়া নিচে এসে ওর বাবা আর শ্বশুরের ঝামেলা দেখে চিৎকার করে বলে, স্টপ! কি হচ্ছেটা কি? তোমরা করছোটা কি? ভুলে গেছো এটা পাবলিক প্লেস। এখানে প্রেস মিডিয়ার লোকজন আছে। আমার উপর ঝাড়বাতি পড়তে গেছিল, পরে তো নি। তাহলে সেটা নিয়ে তো মাতামাতির কি আছে? বুঝলাম না। এটা নিয়ে মাতামাতি করার কিছু নেই। মানে কি? ওরা ইচ্ছে করে সবটা করেছে, তোমাকে মেরে ফেলতে চেয়েছে, আর তুমি বলছো মাতামাতির কিছু নেই? আর ইউ আউট অফ মাইন্ড? নো, আই অ্যাম নট। ওটা প্রি প্ল্যান্ড কেন হতে যাবে বলো তো? ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। না না, ওটা কোনো অ্যাক্সিডেন্ট না। তুমি ভেবে দেখো, আমরা ওদের শত্রু। শত্রুর মেয়ে ওদের বাড়িতে আছে, ওরা তার কোনো ক্ষতি না করে ছেড়ে দেবে? তুমি ভাবো, ঝাড়বাতিটা পড়লো তো পড়লো, তোমার উপরেই কেন পড়লো? কারণ তুমি ওদের শত্রু। ঝাড়বাতিটা এমন সময় পড়লো যখন তুমি ওটা নিচে এলে। তখনই পড়লো যখন স্টেজে তুমি একা ছিলে, শুধুমাত্র তুমি একা, আর কেউ না। তারপর বলবে এটা অ্যাক্সিডেন্ট? হ্যাঁ বলবো, কারণ এটা যদি ওদের প্ল্যান হতো তাহলে আকাশ কেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচালো? ও তো তাহলে আমাকে বাঁচাতো না, তাই না? আমাকে মরার জন্য ছেড়ে দিত, কিন্তু সেটা না করে ও আমাকে বাঁচিয়েছে। আজকে ও না থাকলে আমার কি হতো বলো তো? ও আজকে নিজের জীবনের পরোয়া করেনি, শুধু আমার জীবন ঝুঁকিতে ছিল তাই। যদি আমাকে মারার জন্য ওর প্ল্যান করতোই, তাহলে ও নিজেও জানতো। আর যাকে মারার ওরা প্ল্যান করেছে তাকে কেন বাঁচাবে ও? প্রিয়ার কথায় ওর বাবা চুপ হয়ে যায় একদম। উনিও ওর কথাগুলো মন দিয়ে ভাবতে থাকে। প্রিয়ার শ্বশুর প্রিয়ার এমন আচরণে ওর প্রতি খুবই সন্তুষ্ট হন। প্রিয়া আবারও বলে, আমাদের বিয়ে, এই আজকের এত আয়োজনের কারণ তো মিডিয়ায় নিজের ইমেজ যাতে নষ্ট না হয় তার জন্য। কিন্তু তোমরা যা করছো এতে তো মিডিয়ায় তোমাদের নিয়ে আরো অনেক বড় সমস্যা হতে পারে। ওই দেখো, গেটের কাছে কেমন মিডিয়ার লোকেরা এসে ভিড় করে আছে। এখন ওরা যদি একটা উল্টাপাল্টা নিউজ করে সেটা ভালো হবে? প্রিয়ার কথা শুনে ওর বাবা আর আকাশের বাবা চুপ হয়ে যায়। ওনারা গেটের দিকে তাকিয়ে দেখে সেখানে আসলেই মিডিয়া লোক এসে ভিড় জমিয়েছে, তাই ওনারা চুপচাপ হয়ে যায়। সবাই আবারও হাসাহাসি করে মুখ করে থাকে। আকাশ আর প্রিয়া স্টেজে ফিরে যায় আবারও। প্রিয়া বারবার আর চোখে আকাশের দিকে তাকায় আর ভাবে, ও আজকে আমাকে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচালো,
যদি একটু এদিক থেকে ওদিক হতো তাহলে তো ওর লাইফ রিস্ক ছিল। ও সেটার পরোয়া না করে শুধুমাত্র আমার জন্য এত বড় একটা ঝুঁকি নিল। নিজের হাত কেটে গেল আর ও এসেছে আমার কোথাও লেগেছে কিনা সেটা দেখতে। শত্রুদের ছেলে হলেও ও শত্রু না। কথাটা মনে মনে বলে প্রিয়া মুচকি মুচকি হাসতে থাকে। মনে মনে ও নিজেও আকাশকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু সেটা ও নিজেও বুঝতে পারে না। ও আর আকাশ একসাথে দাঁড়িয়েছিল, তখন একটা মেয়ে এসে আকাশকে জড়িয়ে ধরে আর বলে, কংগ্রেস ডিয়ার, শেষমেশ বিয়েটা করেই নিলি। তুই কিন্তু তোর দেওয়া কথা রাখলি না, বলেছিলি আমাকে বিয়ে করবি, তা না করে এখন বউ নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছিস। রিয়ার কথা শুনে প্রিয়া মনে মনে ফুঁসতে থাকে। ও রাগের চোখে রিয়ার দিকে তাকিয়ে থাকে। আকাশ সেটা খেয়াল করে ও মনে মনে বলে, কি ব্যাপার ম্যাডাম, এমন রাগী চোখে রিয়ার দিকে তাকিয়ে আছে কেন? জেলাস নাকি? জেলাস হওয়ার কারণ কি? তাহলে কি ও নিজেও আমাকে ভালোবাসে? ওয়েট, ওকে আরেকটু বাজিয়ে দেখি। মনে এই কথা বলেও আকাশ রিয়াকে উদ্দেশ্য করে মুখে বলে, আরে কথা তো ছিল, কিন্তু কি আর করার, ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। না হলে কি আর তোর মতো সুন্দরী মিস হয়ে যায়? আকাশের কথা শুনে প্রিয়া আকাশের দিকে রাগী চোখে তাকায় আর মনে মনে বলে, শালা, তোর এত বড় সাহস আমার সামনে অন্য মেয়েকে সুন্দরী বলিস? কেন রে, তোর বউ কি অসুন্দর নাকি যে অন্য মেয়েকে সুন্দরী বলিস? অসভ্য ছেলে কোথাকার! তোকে তো আমি গলা টিপে মেরে ফেলবো, তোর জিব্বা কেটে দেবো একদম শালা। রাগে প্রিয়া হনহনিয়ে ঘরে চলে যায়। ওকে যেতে দেখে আকাশ ও ওর পিছু পিছু যায়। ও গিয়ে দেখে প্রিয়া বিছানায় বসে সাপের মতো ফোঁসফোঁস করছে। ও প্রিয়াকে খেপানোর জন্য বলে, কি ব্যাপার, এমন সাপের মতো করে ফুঁসছো কেন? তাতে তোর কি শালা? সাপের মতো ফুসছি, কাছে আয় দেখ, সাপের মতো ছোবলও মেরে দেবো। ও বাবা, তুমি থেকে ডিরেক্ট তুইতে শিফট করলে যে। এই তুমি এমন রেগে আছো কেন বলো তো? আমি কি কিছু করেছি নাকি? আমার সাথে কথা বলো না, মেজাজ এমনিতেই গরম আছে। আরে বাবা, করেছিটা কি সেটা তো বলবে নাকি? কথাটা আকাশ প্রিয়ার কাঁধে হাত রেখে বলে। প্রিয়া একবার আকাশের হাতের দিকে তাকিয়ে ওর হাত মুচড়ে ধরে ওকে খাটে ফেলে দেয়। তারপর ওর উপরে উঠে বসে ওর কলার চেপে ধরে বলে, কি করেছিস জানিস না? আমার সামনে অন্য মেয়ে এসে তাকে বলে তোর সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল, আর তুইও বলিস ওর সাথে বিয়েটা মিস হয়ে গেল। ও এত সুন্দর হাতছাড়া হয়ে গেল। খুব সুন্দর হচ্ছে তাই না? ও হাতছাড়া হওয়ায় খুব কষ্ট হচ্ছে। তোকে আমি কি করব বলতো এখন? তোকে দেখলেই আমার গলা টিপে মেরে ফেলতে ইচ্ছে করছে। সে আমরা দুইজন যাই বলি না কেন, তাতে তোমার কি শুনি? তোমার এত গায়ে লাগছে কেন? তোমার তো গায়ে লাগার কথা না, আরো খুশি হওয়ার কথা। আমার গায়ে লাগছে কারণ আমি তোর বউ, আমাদের বিয়ে হয়েছে। তো তাতে কি হয়েছে? বিয়েটা তো আর 5টা বিয়ের মতো স্বাভাবিক না, তাই না? বিয়েটা তো একটা সমঝোতা। কয়দিন পরে ডিভোর্স হয়ে যাবে। তাহলে আমি কি করলাম? কোন মেয়েকে সুন্দর বললাম না বললাম তাতে তোমার কি? আমারই সব, কারণ আমি তোমাকে ভালোবাসি। জানি না কবে কখন কিভাবে, শুধু এতটুকু জানি আমি তোমাকে চাই। তোমাকে আর কারোর সাথে আমার সহ্য হয় না। ও যখন ওইসব বলছিল আমার খুব রাগ হচ্ছিল, আর তুমি যখন ওকে সুন্দর বললে তখন বুকে ব্যথা করছিল খুব। তুমি আমাকে ছাড়া আর কাউকে সুন্দর বলতে পারবে না। আমি ছাড়ার কারোর দিকে তাকালে আমি তোমাকে খুন করে ফেলবো। তুমি শুধু আমার, আমি ভালোবাসি তোমায়, তার মানে আর কেউ তোমার লাইফে থাকতে পারবে না। প্রিয়ার কথা শুনে আকাশ খুব খুশি হয়। ও প্রিয়াকে জড়িয়ে ধরে সেটা দেখে প্রিয়া নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে আর বলে, ছোবে না তুমি আমায়। যাও না, যাও, ওই মেয়েটার কাছে যাও, তোমার সুন্দরীর কাছে যাও। কি মুড সুইং রে বাবা! এই না বললে আমি শুধু তোমার, আর কারো কাছে যেন না যাই। তাহলে এখন আবার আমাকে ওর কাছে যেতে বলছো কেন? তো কি বলবো? লজ্জা লাগে না আমার সামনে অন্য একটা মেয়েকে সুন্দরী বলো? ওটা একটা প্ল্যান ছিল। কিসের প্ল্যান? তোমার মুখ থেকে তোমার মনে কথা বের করার প্ল্যান। আমার বন্ধুকে আমি বলেছিলাম আমি তোমায় ভালোবাসি, কিন্তু তুমি তো আমাদের শত্রু বাড়ির মেয়ে। তুমি আমায় ভালোবাসো কিনা তা তো জানি না। তখন ও আমায় বুদ্ধি দেয় তোমার সামনে অন্য মেয়েকে নিয়ে ঢং করতে। তাহলে হিংসায় বসে এসে তুমি নিজের মনের কথা স্বীকার করবে, আর তুমি সেটাই করলে। তার মানে তুমি... হ্যাঁ, আমিও তোমায় ভালোবাসি। সেই প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়েছি। লাভ ইউ প্রিয়া। আকাশের কথা শুনে প্রিয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। আকাশ ওকে লজ্জা পেতে দেখে কানে কানে বলে, চৌধুরীরা লজ্জা পেতেও জানে নাকি? তা আমার বউ এত লজ্জা পাওয়া শিখলো কবে? এখন লজ্জা পেলে তো হবে না। এখনো তো তোমাকে ঠিকভাবে আদরই করলাম না। এসো,
আগে আদর করি, তারপর না হয় লজ্জা পেও। প্রিয়া লজ্জায় মাথায় তুলতে পারে না। ওকে এত লজ্জা পেতে দেখে আকাশই ওর মাথা উঁচু করে। ওর থুতনিতে হাত দিয়ে ওর মুখটাকে নিজের কাছাকাছি আনে, নিজের দুই ঠোঁটের দখলে নিয়ে নেয় ওর ঠোঁট জোড়া। তারপর ওর কানে কানে বলে, আমি যদি তোমাকে এখন একটু কষ্ট দেই, তুমি কি রাগ করবে? প্লিজ রাগ করো না। আমাদের তো বাসর রাতটা হলো না, এখন না হয় আমরা বাসর দিন পালন করি। তুমি আমাকে বাধা দিও না প্লিজ। আকাশ প্রিয়ার ঠোঁটে আবারও কিস করে, পাগলের মতো কিস করতে থাকে। প্রিয়াও নিজের খেই হারিয়ে ফেলে, ও নিজের সমতলে আকাশকে কিস করতে থাকে। আকাশ প্রিয়ার গলে ঘাড়ে কিস করতে থাকে। প্রিয় বিছানার চাদর খামচে ধরে চোখ বন্ধ করে নেয় আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আকাশ সেটা দেখে আরও বেশি কিস করে ও প্রিয়াকে আদরে আদরে পাগল করে দিতে থাকে। প্রিয়া আকাশের মাথার চুলগুলো খামচে ধরে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে থাকে। আকাশ ভালোবাসায় ভরিয়ে দেয় প্রিয়াকে। এতটা ভালোবাসাময় সময় কাটে ওরা দুজনে। খুব বেশি ব্যথা করছে? ইচ্ছে করে ব্যথা দিলে, তাই না? সেদিন আমি তোমার মিডল স্ট্যাম্পে কিক মারলাম, তার বদলা নিলে? আরে না, প্রথম দিকে একটু একটু ব্যথা লাগে। প্রথমে ব্যথা লাগে এটা তুমি কিভাবে জানলে? তার মানে আগেও কারো সাথে? আরে না না, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি বলো এসব? আমি অন্য কারোর সাথে? সি সি সি, তবা তবা। থাক, আর নাটক করতে হবে না। তুমি হলে একটা ভদ্র শয়তান। এখনো ঝগড়া করবে? তো কি করব? প্রেম করবে? কাছে আসো বউ। উফ, কাছে আসো বউ। আমরা যে বউ ভাতের অনুষ্ঠান থেকে উঠে চলে এসেছি সেটা খেয়াল আছে? সবাই হয়তো আমাদের খুঁজছে। এখন এসে যদি দেখে দরজা আটকানো, তখন কি ভাববে? ভাববে আমরা একে অপরকে ডিসুম ডিসুম করছি, কারণ সবাই জানে আমাদের সম্পর্ক সাপে নেউলে। আকাশ, আমার অনেক ভয় লাগছে। আমরা তো একে অপরকে ভালোবাসি, কিন্তু আমাদের পরিবার তো এটা মানবে না। ওরা তো আমাদের ডিভোর্সের ব্যবস্থা করছে। কি হবে বলো তো? কিছুই হবে না, লাগলে আমরা পালিয়ে যাব, অনেক দূরে চলে যাব, যেখান থেকে আমাদের কেউ কখনো খুঁজে পাবে না, শুধু তুমি আর আমি। প্রিয়া আকাশকে জড়িয়ে ধরে তারপর উঠে গোসল করে একটা বেবি পিঙ্ক কালারের শাড়ি পরে নেয়। আকাশও অন্য একটা স্যুট পরে। ওরা আলাদা আলাদা করে নিচে নামে। আকাশ আর প্রিয়াকে অন্য পোশাকে দেখে ওদের পরিবারের সন্দেহ হতে থাকে। প্রিয়া, তুমি তো অন্য কালারের শাড়ি পরেছিলে, তোমার চুলটাও তো দেখছি ভেজা। তুমি কি গোসল করেছো? বাবার প্রশ্ন শুনে প্রিয়া আকাশের দিকে তাকায়। আকাশও প্রিয়ার দিকে তাকায়। প্রিয়া মনে মনে আকাশকে গালি দিতে থাকে। পরিস্থিতি সামলাতেও বলে, কি বলো তো বাবা, ও ওই সময় আমার মাথায় হাত দিয়েছিল, তো তখন ওর হাতে রক্ত এসে আমার চুলে পড়েছিল, আর চুল থেকে শাড়িতে। মাথার চুল কেমন যেন হয়ে গিয়েছিল, তাই ভাবলাম একেবারে গোসল করে নেই। তাহলে কেন গোসল করছো? ওর তো দেখছি চুল ভেজা। আমারও তো হাত কেটে রক্তে পুরো স্যুটটা নষ্ট হয়ে গেছিল। হ্যাঁ, তার জন্য কাপড় বদলে হাতটা মুছে নিলেই হতো। গোসল করার কি দরকার ছিল? কেন করব না বলুন তো? আপনাদের মেয়ে আমার গায়ের উপর পড়েছিল, ওর ছোঁয়া ছিল আমার পুরো শরীরে, আমার শরীরটাকে একদম নোংরা করে দিয়েছিল, তাই গোসল করে নিয়েছি একেবারে। আকাশের প্রিয়া কোনো রকমে সবাইকে উল্টাপাল্টা বুঝ দিয়ে ওখান থেকে সরে পড়ে। ওদের বৌভাতের অনুষ্ঠান ঠিকভাবে শেষ হয়। আকাশের প্রিয়া প্রিয়াদের বাসায় যায়। সেখানে গিয়ে ওরা ভরপুর রোমান্স করতে থাকে। একদিন বিকালে প্রিয়ার খালা সবাইকে ডেকে হলরুমে আনে। সবাই হলরুমে আসলে ওর খালা বলে, সবাইকে আমার একটা জিনিস দেখানোর আছে। কি জিনিস? 1 মিনিট। প্রিয়ার খালা একটা ভিডিও চালায়, যেখানে দেখা যায় একটা লোক ফুলদানি দড়ি কাটছে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। প্রিয়ার খালা বলে, দেখেন দুলাভাই, এই হচ্ছে সেই লোক যে ওই দিন প্রিয়ার মাথার উপর ফুলদানির দড়ি কেটে ফেলে দিয়েছিল। এবার বলো, প্রিয়ার উপরে ফুলদানি পড়াটা কি একটা দুর্ঘটনা শুধু? এটা একটা প্রি প্ল্যান ষড়যন্ত্র। ওরা ইচ্ছে করে এটা করেছে আমাদের মেয়েকে মেরে ফেলার জন্য। শত্রুর বাড়ির মেয়েকে কি ওরা এমনি এমনি ছেড়ে দেবে? কথাগুলো বলে প্রিয়ার খালা মনে মনে হাসতে থাকেন। প্রিয়ার বাবা, কাকা, দাদা সবাই ভিডিওটা দেখে আকাশের দিকে কেমন একটা নজরে তাকাতে থাকে। আকাশ শুধু প্রিয়ার দিকে তাকায় এটা দেখতে চেয়ে, আর সবার মতো প্রিয়াও ওর দিকে সন্দেহের নজরে তাকাচ্ছে কিনা। কিন্তু প্রিয়া ওর দিকে নমনীয় নজরে তাকিয়ে থাকে। ও চোখের ইশারায় আকাশকে ভরসা দেয়। সেটা দেখে আকাশ স্বস্তি পায়। প্রিয়ার খালা সবার রিয়াকশন দেখে বোঝা যায় সবাই আকাশকে সন্দেহ করছে। উনি মনে মনে বলেন, দিলাম তো ঝামেলা বাঁধিয়ে। ভাগ্যিস তখন আকাশের ফুপিকে বলেছিলাম ঝাড়বাতির দড়ি কাটার সময় একটা ভিডিও করে রাখতে। এখন তাই ভিডিও কাজে লাগছে।
এত সহজে তো আমি দুই পরিবারের ভেতরে ঝামেলা মিটতে দেব না। ঝামেলা বাঁধিয়ে বাঁধিয়ে দুই পরিবারের মনে এমন বিষ ঢালবো যে ওরা একে অপরকে নিজেরাই শেষ করে দেবে। এসব কি? এটা দেখে তো স্পষ্ট বোঝা যাচ্ছে এটা একটা ষড়যন্ত্র। আমার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। প্রিয়ার উপরে হামলা আমি বা আমার পরিবার না, ওর আপন মানুষই করিয়েছে। আকাশের কথা শুনে খালা ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, ও এমন কেন বলল? আপন মানুষের কথা কেন বলল? প্রিয়ার উপরে হামলা তো আমি করেছি, আমি তো ওর আপন মানুষ। তাহলে এই ছেলে কি কিছু জেনে গেছে? মনে মনে এসব সাতপাত ভাবতে থাকেন খালা। ভিতরে ভিতরে ভয় পেলে উনি সেটা মুখে প্রকাশ করে না। উনি জোরালো গলায় বলে, কি সব উল্টাপাল্টা বলছো তুমি? ওর আপন মানুষ হামলা করেছে মানে নিজের দোষ এখন আমার উপরে চালাতে চাইছো? আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আর আমি তো কাউকে উদ্দেশ্য করে কথাটা বলিনি। আমি তো বলিনি আপনি ওর উপরে হামলা চালিয়েছেন। আপনি কেন কথাটা নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছেন? ওই যে কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ, আপনার অবস্থা হচ্ছে তাই। কি বলতে চাও তুমি? একটু আগে না বললেও এখন বলছি, প্রিয়ার উপরে হামলা আপনি আর আমার ফুপা মিলে করিয়েছেন। আকাশের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। প্রিয়ার বাবা, কাকা, দাদি, এমনকি প্রিয়া নিজেও। সবাই প্রিয়ার খালার দিকে তাকায়। পরিস্থিতি খারাপ দেখে উনি কান্নার অভিনয় করতে থাকেন আর বলেন, দেখেছেন দুলা ভাই, এই ছেলেটা কি বলছে? আমি নাকি প্রিয়াকে মারতে চাই, ওর ওপরে হামলা চালিয়েছি। প্রিয়া তুই বল, মা আমি কি তোর কোনো ক্ষতি চাই? ছোট থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, তোর গায়ে একটা ফুলের টোকাও দিইনি। তুই আমার বোনের মেয়ে হলেও তোকে আমি নিজের মেয়ের মতো বড় করেছি। তোর জন্য কখনো বিয়েও করিনি, তোকে কখনো মায়ের অভাব বুঝতে দেইনি। আর আজকে তোর বর আমাকে আপদ অপবাদ দিচ্ছে আমি নাকি তোকে মারার চেষ্টা করেছি। এমনটা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? প্রিয়া কি করবে বুঝতে পারছিল না। ওর খালা ওকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। মা বলতে ওর খালাকে জেনেছে। সে খালার বিরুদ্ধে এমন অভিযোগ ওর বিশ্বাস হতে চায় না। প্রিয়ার খালার নকল কান্না দেখে প্রিয়ার বাবা রেগে যায়। উনি রেগে গিয়ে আকাশকে বলে, এই ছেলে, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। কার নামে কি বলছো জানো তুমি? ওদের পারে ও প্রিয়াকে জন্ম দেয়নি, কিন্তু নিজের জীবনের অনেক কিছু স্যাক্রিফাইস করেছে ও প্রিয়ার জন্য। ওর কাছে প্রিয়া ওর নিজের সন্তান। ওর নামে এমন অপবাদ দেওয়ার সাহস তুমি পাও কোথা থেকে? সন্তানের মতো আর সন্তান এক না। এই যেমন আমিও আমার ফুপার কাছে সন্তানের মতো, তবু তিনি আর খালা মিলে আমাকে মেরে ফেলার জন্য রিসর্টে সেদিন ডাকাত দিয়ে হামলা করায়। সে তোমার ফুপা করাতেও পারে, কারণ তোমরা হচ্ছ বেইমান, পুরো পরিবার বেইমান। কিন্তু খবরদার ওই খালার নামে একটা বাজে কথা বলবে না। তুমি বেরো আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। সে না হয় বেরিয়ে যাব, কিন্তু তার আগে আপনাদের আর আমার পরিবারকে আমার কিছু জানানোর আছে। বাবা, মা, কাকা, কাকি, তোমরা এসো। ফুপা আপনিও আসুন। আকাশের পর বাসার সবাই গেটের কাছে দাঁড়ানো ছিল। আকাশের কথায় বাসায় প্রবেশ করে। আকাশের ফুপ্পা চোরে চোখে প্রিয়ার খালার দিকে তাকায়। ওনারা দুজনেই ভয় পেতে থাকে। তখনই গেট দিয়ে সেই লোকটাকে নিয়ে পুলিশ ঢোকে, যিনি প্রিয়ার উপরে ঝাড়বাতি ফেলেছিল। ওই লোকে দেখে প্রিয়ার খালা আর আকাশের ফুপ্পা একে অপরের দিকে তাকান। ওনারা দুজনেই খুব ভয় পেতে থাকে। লোকটাকে দেখে আকাশ বলে, দেখুন তো খালা আর ফুপা এনাকে চিনতে পারছেন কি না। থাক, কষ্ট করতে হবে না, আমি বলছি। ইনি হলো সেই লোক যে প্রিয়ার মাথার উপরের ঝাড়বাতির দড়ি কেটে দিয়েছিল। ওনাকে আমি খুঁজে বের করেছি, তারপর পুলিশে দিয়েছি। সিসিটিভি ক্যামেরায় ওনাকে দেখেছিলাম। আমারও সন্দেহ হচ্ছিল যে ওটা কোনো দুর্ঘটনা না। আর মজার ব্যাপার কি জানেন? পুলিশের 3rd ডিগ্রি খেয়ে ইনি স্বীকার করে নিয়েছেন যে উনি নিজে থেকে কাজটা করেননি, বরং কারো কথাই করেছেন। কার কথাই করেছে? বল, কার কথাই তুই কাজটা করেছিস? লোকটা প্রিয়ার খালা আর আকাশের ফুপুর দিকে দেখিয়ে দেয়। সবাই অবাক হয়ে যায়। ওনারা দুজন মাথা নিচু করে রাখে। প্রিয়া কান্না করতে করতে ওর খালার সামনে গিয়ে বলে, মনে ওই লোকটা কি বলছে? উনি মিথ্যা বলছে তাই না? তুমি আমার কোনো ক্ষতি করতেই পারো না। তুমি তো আমার মনি, আমার মা, তাই না? তুমি আমার ক্ষতি কেন করবে? সবাইকে বলো ওই লোকটা মিথ্যা বলছে। ও মনি, বলো না সবাইকে। তুমি
তোমার মেয়ের কোনো ক্ষতি করতে পারো না? না, মা নই আমি তোর। ওই সময় আকাশ বলল না, মা আর মায়ের মতো এক নয়। না আমি তোর মা আর না তুই আমার মেয়ে। আমি করছি সবটা। আমি তোর ওপরে হামলা করেছি। এসব তুমি কি বলছো মনি? আমি মরে যেতে পারতাম। মরলে মরতি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোর বাবা মায়ের জন্য আমি আমার ভালোবাসাকে পাইনি। তোর মা আমার আপন বোন হয়েও আমার সাথে বেইমানি করে নিজের ননদের পক্ষ নিয়েছে। আমার থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে। যার আর যখন একটা সুযোগ ছিল আমার ভালোবাসাকে আপন করে পাওয়ার, তখন তোর বাবা কাকা ওকে মেরে ফেললো। এই দুই পরিবার আমার থেকে সব কেড়ে নিয়েছে। এদের ক্ষমা করব না আমি। দেখুন, আপনার কথা আমি বা আমরা কেউ বুঝতে পারছি না। প্লিজ একটু খুলে বলুন আমাদের সবার সাথে আপনার কিসের এত শত্রুতা? আমি প্রিয়ার ফুপুর বেস্ট ফ্রেন্ড ছিলাম। আমাদের বাসায় এসে একদিন ওর বাবা আমার বোন মানে ওর মাকে দেখে পছন্দ হয়। তখন ওনাদের বিয়ে হয়। আকাশের চাচা মানে প্রিয়ার ফুপাকে আমি কলেজের লাইফ থেকেই অনেক পছন্দ ছিল। আমি প্রিয়ার ফুপা আমরা একই কলেজে পড়তাম। কিন্তু প্রিয়ার ফুপুর ও আকাশের চাচাকে ভালো লাগতো। আমি আমার বোন মানে প্রিয়ার মাকে নিজের পছন্দের কথা জানাই। প্রিয়ার ফুপুও জানায়। আমার বোন আমার সাথে বিশ্বাসঘাতকতা করে নিজের ননদের বিয়ের জন্য সম্বন্ধ নিয়ে গেল আকাশের চাচার জন্য। নিজের সংসার বাঁচাতে ও আমার ভালোবাসাকে বলি দিল। আমি তাও থেমে যাইনি। চেষ্টা করে গেছি আকাশের চাচাকে পাওয়ার। প্রিয়ার ফুপুর মনে বিষ ঢালতাম আকাশের চাচার নামে। কিন্তু ওদের সম্পর্ক ঠিকঠাক ছিল। ও তখন প্রেগনেন্ট হয়ে যায়। এটা ও শুধু আমাকে জানায়। আর আকাশের ফুপা কোনো মতে কথাটা জানতে পারে। উনি জানতেন আমি আকাশের চাচাকে ভালোবাসি আর যে কোনোভাবেই পেতে চাই। তাই উনি আমার সাথে হাত মেলালেন। একদিন প্রিয়ার ফুপু আর ফুপার ভেতরে একটু কথা কাটাকাটি হয়। সেদিন প্রিয়ার ফুপু আবার কল দিয়ে প্রিয়ার বাবাকে জানায়। সেদিন আমি আর আকাশের ফুপা মিলে প্রিয়ার ফুপুকে একটা পয়জন দিয়ে মেরে ফেলি। এটা এমন একটা মেডিসিন যেটার প্রভাবে মানুষ কয়েক মিনিটের মধ্যে মারা যায়, কিন্তু শরীরে এটার কোনো প্রমাণ থাকে না। ওকে আমরা মেরে ঝুলিয়ে দিই। আমরা সবাই ভাবি ও আত্মহত্যা করেছে, কিন্তু প্রিয়ার পরিবার ভাবে প্রিয়ার ফুপার জন্য ওর ফুপু আত্মহত্যা করেছে। তখন থেকেই এই পরিবারের মানুষকে এরা সহ্য করতে পারে না। আর তারপর প্রিয়ার বাবা কাকা মিলে প্রিয়ার ফুপার মানে আকাশের চাচাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলে। কি বলছো তুমি এসব? তুমি আমার বোনকে মেরেছো, কিন্তু আমরা তো আকাশের কাকাকে মারিনি। তোমরা মারোনি? তাহলে কে মেরেছে? কে ওদের অ্যাক্সিডেন্ট করিয়েছিল? আমিও আমার আর তোমার অপরাধ এর কথা জেনে গিয়েছিল। পুলিশ সব বলতে যাচ্ছিল। তুমি তো জেল খাটতে, তবুও ওকে মারতে না। কিন্তু আমি জেলে যেতে চাইনি, তাই ওকে মেরেছিলাম। আর প্রিয়ার খালাকে বলেছিলাম প্রিয়ার বাবা কাকা মিলে ওকে মেরেছে। আপনি কেন এসব করলেন আমাদের সাথে? আপনার কিসের শত্রুতা? আমি চাই না ওই পরিবারে কোনো সন্তান থাকুক, তাই প্রিয়ার ফুপু প্রেগনেন্ট জেনে ওকে খুন করেছি। তোমাকেও মারার জন্য রিসর্টে ডাকাত পাঠিয়েছিলাম। আমি চাই আমার সন্তান যেন এই সম্পত্তির একমাত্র ভাগীদার হয়। এখন জেলে গিয়ে দুজনে প্ল্যানিং করুন বাকি জীবন কিভাবে কাটাবেন। পুলিশ খালা আর ফুপাকে ধরে নিয়ে যায়। দুই পরিবারের ভিতরে ঝামেলা মিটে যায়। আকাশের প্রিয়া সুখে সংসার করতে থাকে। সমাপ্ত।